সাদমান সাকিব, আপনি উত্তর দিয়েছেন 3। জি স্যার। 3 কোন হিসেবে দিয়েছেন একটু আমাকে বিশ্লেষণ করুন। ধ্বনি উচ্চারণ ও শ্রবণে আমার মনে হচ্ছে এটাই সঠিক, তাই। প্রশ্নটা আরেকবার পড়ুন সাদমান। ধ্বনি সম্পর্কে নিচের কোন ও সরি স্যার, সঠিক। আমার ওই যে একটু হ্যাঁ, স্ক্রিনে আছে তো। কেন কেন কেন? স্যার ক্যামেরাটা আমার মানে স্ক্রিনটা হ্যাঁ, ওখানে পড়ছে, আমি বুঝতে পারিনি স্যার, সরি স্যার। ধ্বনি হ্যাঁ, দেখছেন? ধ্বনি দৃশ্যমান, এটা 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 এরকম স্যার। 2টা 4টা প্রশ্ন গেলেই তো শেষ, বিসিএস প্রিলি চলে গেল। আচ্ছা, আমার ক্যামেরার ওই যে স্ক্রিনটা ওখানে 9 এর উপরে আছে, আমি দেখতে পাইনি ওটা স্যার। দেখছেন? নূপুর। ধ্বনি দৃশ্যমান এটা। ওকে, ঠিক আছে, ভুল হতে হতে মানুষের আর ভুল হয় না। নূপুর। জি স্যার, আমিও স্যার তাই ভাবছি, কারণ ওইখানে স্যার আমার ক্যামেরার ওইটা আসছে, তো আমি ভাবছি যে সঠিক এটা। দেখছেন কি ঘটনা? দেখুন, আমি তো জিন বুথের ক্লাস নিচ্ছি। আছেন 47 জন। এখানে উত্তর কারা কারা লিখছেন আমি নামগুলো মেনশন করছি। 1 মিজানুর রহমান, 2 হুমাইরা, 3 তানু তনু, 4 হাসিব, 5 নূপুর, 6 সাদমান, 7 শামসুন নাহার, 8 রবিউল, 9 উম্মে সাদিয়া, 10 সাদিয়া সুলতানা, 11 তাসরুবা, 12 মাসুদ রানা, 13 তাহমিনা, 14 জান্নাত। এই 14 জন। তাসরিবা যদি বাসায় বসে 4 মাসের ছোট বাচ্চা নিয়ে ক্লাসে প্রশ্ন উত্তর লিখতে পারে, আপনাদের বাকিদের কি সমস্যা? একটু আগে আমি কি পড়াইছি, ক্লাসে এভাবে মনোযোগ দিতে হবে। নকিব, আনমিউটে চাপ দিয়ে কথা বলুন। বাকিদের কি প্রবলেম যে আপনি উত্তর লিখতে পারেন না? আপনাদের তো 2টা বেসিক ক্লাস নিয়েছি, ওখানে তো আমি বলে দিয়েছিলাম কেমনে কমেন্ট করতে হয়। 48 জনের মধ্যে আমি মাত্র 14 জনের উত্তর পেয়েছি। 48 জন পার্টিসিপেন্টের মধ্যে মাত্র 14 জনের উত্তর পেয়েছি। 45তম বিসিএস এর মতো একটা বিসিএস এর প্রশ্ন। এটা বলেও দিলাম যে প্রশ্নটা এমন একটা প্রশ্ন, যে প্রশ্নটা যখন তখন বিসিএস এ কোনো বইয়ে ছিল না। অগ্রদূত, এমপি3, প্রফেসর, ওরাকল, শিকড়, মিকর, জিকর, অভিযাত্রী টভিযাত্রী যা ছিল কোনো বইয়ে ছিল না। এই প্রশ্নের উত্তর শুধু তারা দিতে পারবে যাদের বাস্তবতার জ্ঞান আছে, যাদের বাস্তবতার জ্ঞান আছে। বাকিদের প্রবলেমটা কি সেটা ক্লিয়ার করুন আমাকে। 3 ডটের পাশে একটা ভি আইকন আছে, ভি আইকনে ক্লিক করলে হবে বিদ্যাবাড়ি হোস্ট। বিদ্যাবাড়ি হোস্ট করলে ইনভাইট চ্যাট আসবে। এরপরে বিদ্যাবাড়ি হোস্ট আসলে সেখানে আপনি কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি দেখতে পাবো। নকিব, দেখতে পাচ্ছি। মাত্র একটা স্লাইডে আমি 2টা তথ্য পড়ালাম, ঠিক আছে, মানলাম। মাত্র 14 জন। উত্তর ধ্বনি দৃশ্যমান। ও, আ, এ। আপনি কি দেখতে পাইছেন? পান নাই। এটাই আছে এখানে। দ্রুত সময়ের মধ্যে উত্তর লিখবেন। এটাও পড়াইছি আমরা একটু আগে। এই প্রথম স্লাইড থেকে 49তম বিসিএস আসছে। যেদিন প্রশ্নটা সলভ করেছিলাম, পরীক্ষাটা শেষ হয়েছিল 12টায়, ঠিক 12টা 20 মিনিটে এই প্রশ্নটা যখন সলভ করেছি, 49তম বিসিএস গত বছরের সেপ্টেম্বরে, দেখলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করেছে। লাইভ ক্লাস ছিল। দেখতে খুব সহজ মনে হচ্ছে। হাসিব, এত ভুল কেমনে করেন? নকিব, তাহমিনা, এদের উত্তর ভুল। মাধুরী, ভুল। সাদমান, ভুল। ভুল হোক, তাও আপনাকে সাধুবাদ যে আপনি উত্তর লিখছেন। সাদিয়া, ভুল। একটা হচ্ছে সাদিয়া সুলতানা, একটা উম্মে সাদিয়া আফরিন, 2জনেরটাই ভুল। অর্ণব, ভুল। তনু, ভুল। আরাফাত, উত্তর ভুল। মাসুদ রানা, উত্তর ভুল। তাসরুভা, উত্তর ভুল। শফিকুল, উত্তর ভুল। দেখছেন, এতগুলো নাম বললাম, উত্তর ভুল করছেন। তার মানে এটা বোঝা যায় যে প্রশ্নটা এখন মাত্র পড়াইছি, পড়ানোর পরে ভুল করেছেন। মাত্র পড়াইছি। কেন ভুল করলেন? নিগার সুলতানা, তরু, ভুল। এই পাইছেনটা কি? কি পাইছেন আপনি? বলছিলাম একটু মনোযোগ দিয়ে দেখুন। তার মানে প্রত্যেকটা স্লাইড পড়াবো আর প্রশ্নে আসবো, প্রত্যেকটা স্লাইড পড়াবো আর প্রশ্নে আসবো, তখন বুঝবেন ঠেলা বাকিটা।
ক্যামেরা বন্ধ করে ঘুমাচ্ছেন, ঘুমানোর ফসলটা পরে খুঁজ পাবেন। যদিও আপনারা বাচ্চা কাচ্চা পোলা পান, দেখুন ক্ষুধা না লাগলে কোনো খাবারই ভালো লাগে না। একটা বাংলা প্রবাদ আছে, ক্ষুধা না লাগলে কখনোই কোনো খাবার ভালো লাগে না। খাদ্যে অরুচি তখনই আসে যখন ক্ষুধা থাকে না। আপনারা অধিকাংশই হচ্ছে ওই যে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার শেষ করেন নাই, আপনাদের কাছে মনেই হবে এরকম অনেক সময় আছে, অনেক সময় আছে। আপনারা খেয়াল করেছেন কিনা, গত সপ্তাহে 47তম বিসিএস এর রেজাল্ট হয়েছে। 47তম বিসিএস এর রেজাল্ট হওয়ার পর অনেক ছেলে আছে মাস্টার শেষ করার আগে ক্যাডার হয়ে গেছে। যে ছেলেটা মাস্টার শেষ করার আগে ক্যাডার হয়েছে, তার অনেক বন্ধু আছে এখনো চাকরির প্রস্তুতি নেই নাই। সে ভাবতেছে আমি মাস্টার্সটা শেষ করে এরপরে প্রস্তুতি শুরু করব। যখনই শুরু করবে মাস্টার শেষ করে, তখন ধুম করে 3 হাত পিছিয়ে যাবে। এরপর এই ছেলে চাকরিতে জয়েন করবে, তার বন্ধু জয়েন করবে সে 5 বছর পরে গিয়া। দুইজনের চাকরির ব্যবধান হবে রাত আর দিন ডিফারেন্স বেতনের। একই অফিসে চাকরি করবে, একই বার সকালে বের হবে, একই সন্ধ্যায় বের হবে, তো বেতন একজন পাবে 50,000, একজন পাবে 40,000। 5 বছরে 5টা ইনক্রিমেন্ট সে পেয়েছে, এটা তো এই ছেলে পাই নাই। পেনশন এই ছেলে যা পাবে, এই ছেলে তার 3 ভাগের 1 ভাগ পাবে, কারণ 5 বছর পরে জয়েন করেছে, কারণ তার বেসিক কম। মাথায় রাখবেন। ধ্বনি অ, ও আর বর্ণ দেখা যায়, একটা চোখ একটা কান, একটা চোখ একটা কান, একটা চোখ একটা কান। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলি ধ্বনি। ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি, মানুষের বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে, ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। এই 2টা পড়াইছিলাম। 2 প্রকার ধ্বনি বা বর্ণ, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি কাকে বলে দেখুন তো। স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময়, আমরা কি করি? যে ধ্বনি উচ্চারণের সময় কোথাও বাধা পায় না, সেটাই Yes, স্বরধ্বনি। আমাদের মুখ বিবরের কোথাও, আমাদের ফুসফুসতারিত বাতাস, মুখ বিবরের কোথাও কোনো বাধা পাই না, তার নাম স্বরধ্বনি। আর যদি বাধা পাই, তাহলে তার নাম ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি থেকে আপনাদের 3 ধরনের প্রশ্ন আসবে। প্রথম প্রশ্নটা হচ্ছে হ্রস্ব এবং দীর্ঘস্বর, হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর, হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। এর আগেরটা হচ্ছে স্বরধ্বনির সংজ্ঞা। হ্রস্বস্বর, হ্রস্বস্বর হচ্ছে 4টি, যে ধ্বনি উচ্চারণে কম সময় লাগে, তার নাম হচ্ছে হ্রস্বস্বর। অ, রুমে ই, আমি পড়তেছি যে মনে রি। আর বাকি সবগুলো দীর্ঘস্বর। বাপি মাইক্রোফোন গেল এই যে বাইরে। মা বসো। এই দাদা, আস্তে কথা বলেন। মাইক্রোফোনটা অন করতে কে বলছিল আপনার? এই বুদ্ধিটা কে দিছিল? এই দেখুন না আপনাদের স্মার্টনেসের অবস্থা। হ্যাঁ, ক্যামেরাটা অন করিয়া তাদের বাসা বাড়ি সব গৃহস্থালী কথাবার্তা আমাদেরকে শোনাচ্ছে। এটা আমি সবাইকে সুযোগটা দিয়েছিলাম যে এই 53 জন আছেন, যার যখন প্রয়োজন সেই যেন তখন কথা বলতে পারে। তাই বলে এই কথা। হ্যাঁ, এখন আসুন হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। হ্রস্বস্বর কি? যে ধ্বনি উচ্চারণে কম সময় লাগে। উচ্চারণ করবেন সাদিয়া সুলতানা, 2টা লাইন উচ্চারণ করুন। সাদিয়া, জি স্যার। 2টা লাইন উচ্চারণ করুন। আমার ক্লাসে ভুল হলে কখনোই মন খারাপ করবেন না, এটা ভাববেন যে এটা ভুল হয়েছে, এটা আমার আর কখনো ভুল হবে না, বরং আপনি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে কথা বলার চেষ্টা করবেন। উচ্চারণ করুন 4টা বর্ণ। স্বরে অ, ই, রস্যু, রি। আরাফাত, উচ্চারণ করুন। হ্রস্বস্বর অ, ই, উ, রি। দীর্ঘস্বর, হ্রস্ব উ, রি। দীর্ঘস্বর কি? দীর্ঘস্বর আ, দীর্ঘ এ, হ্রস্ব উ, এ, ওই, ও, ও। আচ্ছা, এখন আসুন এই যে দুজনের উচ্চারণ 2 ধরনের হয়েছে, আমি 10 জনকে সুযোগ দিয়েছিলাম, বাকিরা খুঁজে পান নাই যে কারে কারে আমি করেছি, এখান থেকে পারমিশন দিয়েছি। যখনই আপনার এখানে নোটিফিকেশন যাবে আনমিউটে চাপ দেবেন। যদি হ্যাঁ পারিপার্শ্বিক সাউন্ড হয় তাহলে চাপ দেওয়া দরকার নাই।
আচ্ছা, এখন আসুন এমন একটা ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় কি করে অল্প সময় লাগে তার নাম রস্বস্বর, আর বেশি সময় লাগলে তার নাম হচ্ছে দীর্ঘস্বর। কম সময় লাগলে তার নাম রস্বস্বর, বেশি সময় লাগলে তার নাম হচ্ছে দীর্ঘস্বর। এইবার যদি আমি একটু দেখাই আপনাকে, একটা স্লাইড দেখাচ্ছি, এটা একটু খেয়াল করুন। এটা একটা বই, এই বইটা রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণ পরিচয়, বর্ণের সংখ্যা 16টি। হ্রস্ব রি, দীর্ঘ রি, হ্রস্ব লি, দীর্ঘ লি, অং অহ। হিন্দু ধর্মের 3 জন হাত তোলেন। হিন্দু ধর্মের এইরকম ধ্বনি বাংলায় স্বরবর্ণের সংখ্যা 16টি ছিল, এখন 16টি নেই। বাংলায় স্বরবর্ণের সংখ্যা ছিল 16টি, এখানে 16টি বর্ণ এখন আর নেই। আপনাদের মধ্য থেকে কোনো একজন শিক্ষার্থী যার পরিচয়টা আমি দিচ্ছি, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে রিয়েলমি 5 আমি আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি হাত তুলছেন, এতটুকু বোঝা যাচ্ছে। আপনার ক্যামেরা নাই, ক্যামেরা নাই। এরপরে হচ্ছে আপনার নামও নাই। আমি কি বলে আপনাকে সম্বোধন করব বলেন তো, কি বলে আমি আপনাকে সম্বোধন করব? রিয়েলমি 5 জি বলুন, নাম কি আপনার? স্যার আমার নাম হচ্ছে আমার জুবাইদা আক্তার। আসলে এটা আমার ভাইয়া খুলে দিছে, তো আমি জানি না কি নামে খুলে দিছে। আচ্ছা, আমি জুবাইদা লিখে দিচ্ছি, কিন্তু আপনার ক্যামেরা বন্ধ কেন? ও স্যার, আমি যে ঘরে অন্ধকারের মধ্যে আসছি তো, আচ্ছা আমার আচ্ছা, ছেলে ঠিক খুলে আছে, দিচ্ছে বাসার জন্য। ওকে বলুন, আপনার কি প্রশ্ন আছে কোনোটা? জি না স্যার, আপাতত নেই, প্রশ্ন থাকলে। আচ্ছা, আপনি হাত তুলছেন তো এই জন্য আমি জিজ্ঞাসা করলাম। ওকে, এখন আসুন, এখানে হিন্দু ধর্মে কি আছেন? মাধুরী বিশ্বাস। আর কি আছেন? আনমিউটে চাপ দেন। মাধুরী, মাধুরী বিশ্বাস। জি স্যার বলেন। আপনি কি কখনো এই অং আপনাদের ধর্মগ্রন্থ পড়ার সময় অং 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 অহ অং 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 এই ধ্বনিগুলো কখনো দেখেছেন, জি শুনেছেন? স্যার। এটা সংস্কৃত হ্যাঁ ধর্মগ্রন্থ দেখেছি। পড়ার সময় এখনো এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। ছাত্র নং, অধেন অং, তপং, অং অং অং। একটা সময় বাংলাতেও ছিল, একটা সময় বাংলাতেও ছিল, কিন্তু এখন নেই। আজকে কিছুক্ষণ আগে একটা ক্লাস নিয়েছি, যারা বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স পড়েছে তাদের নিবন্ধন, ওখানে একটা ক্লাস ছিল। ক্লাসের নাম হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষা, এখানে একটা মূল বক্তব্য ছিল, একটা সময় ছিল মানুষ সংস্কৃত ছাড়া কোনো বই লিখতো না, সংস্কৃত ছাড়া কোনো বই প্রকাশ করা হতো না। এখন তো আমরা আমাদের কথ্য ভাষায় পাই, আঞ্চলিক ভাষায় পাই, প্রমিত ভাষায় পাই, আঞ্চলিক ভাষায় পাই, বিভিন্ন ধরনের বই। তখন এই সংস্কৃত ছাড়া কোনো বই লেখাও হতো না, কোনো লেখা প্রকাশ করাও হতো না। তখন এই অং, অহ, হ্রস্ব লি, দীর্ঘ লি, এই ধ্বনিগুলোকে পড়তে হতো। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কেউ কখনো এই অতিরিক্ত বর্ণের কোনো বর্ণ দেখছেন কিনা? কেউ কখনো এই অতিরিক্ত বর্ণের কোনো বর্ণ দেখছেন কিনা? অতিরিক্ত 6টা বর্ণ আছে, দেখুন, কোনোটা বর্ণ 5টা বর্ণ আছে, কখনো কোনোটা দেখছেন কিনা জীবনে? উত্তর দিবেন জি yes or স্যার, no? এই অং তো দেখেছি। ছোটবেলায় দেখছি। কোনটা দেখছেন? ওই যে নয়ের আপনি মতো স্যার। স্যার নয়ের এই মতো যেটা। স্যার এই 9 নাম্বার 10 নাম্বারের উচ্চারণ কি বললেন স্যার? হ্রস্ব লি, দীর্ঘ লি। ও লি। লি, স্যার লিতে কাঠবিড়ালি। রস্বলি দেখছি স্যার, দীর্ঘলি দেখি না। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি স্যার উত্তর করেছিলাম কমেন্টে, স্যার আমার কমেন্ট কি দেখা যায় নাই? দেখা যাচ্ছে নাকি? নাম কি আপনার? সাউদা? সাউদা ইসলাম। সাউদা ইসলাম। স্যার আগেরটা তো 4 নাম্বারই বলছিলাম, আপনি ভুল বললেন যে ইন্দ্রিয় গ্রাহ্যটা। হ্যাঁ, আপনার মতে কি হয় 2, তাই তো? না না, 4 নাম্বার বলছিলাম আমি। জি, 4 নাম্বারই তো সঠিক ছিল। আপনি ভুল বলেছিলেন নাম্বারটা। আচ্ছা যাই হোক। আমি কি আপনি কি লিখছিলেন? 4 লিখছিলেন? হ্যাঁ 4 লিখছিলাম। আপনাকে আমি কি বলছি, ভুল হয়েছে এটা বলছি? হ্যাঁ ভুল বলছেন। তাহলে আমি দুঃখিত, আমার মনে পড়ছে না, খেয়াল করছি না, আমি সরি। আচ্ছা, 4 নাম্বারটা সঠিক ছিল। আচ্ছা সাউদা, আমি তো পাচ্ছি না আপনার নাম, আরেকবার কমেন্ট করেন, আমি দেখে আসে কিনা আপনার কমেন্ট। স্যার আমি আবার করতেছি। ওকে, ঠিক আছে। এখন আসুন, এই স্লাইডটা কেন দেখাচ্ছি, ওই যে হ্রস্ব এবং দীর্ঘটা বোঝার জন্য। দেখুন, আপনি উচ্চারণ করেছেন রসই দীর্ঘই, রসই দীর্ঘই, রসই দীর্ঘই। রসই দীর্ঘই যদি বলেন, তাহলে লম্বার খাটোটা কোথায় করলেন? ই, ই, উ, উ, রি। যে ধ্বনি উচ্চারণে আমাদের কম সময় লাগে তার নাম হচ্ছে হ্রস্ব স্বর, আর যদি বেশি সময় লাগে তার নাম হচ্ছে দীর্ঘ স্বর। পরীক্ষার প্রশ্ন আসবে হ্রস্ব স্বর ধ্বনি কয়টি,
দীর্ঘ স্বরধ্বনি কয়টি? স্যার আমি আবার কমেন্ট করেছি, একটু যদি স্যার দেখতেন, দেখা যেতেছে কিনা। মাত্র কমেন্ট করছেন? ক জি হবে? স্যার। জি জি স্যার সাউদা, না সরি, তো সাদিয়া, আপনার তো কমেন্ট আসে নাই আমার এখানে। সাদিয়া, সাউদা তো আসে নাই। সর্বশেষ কমেন্ট আছে আমার এখানে এমডি লিমন সরকার, লিমন শিকদার। কমেন্ট নয়। যাচ্ছে না, কারণ আমি তো স্যার নিউ চ্যাটে গিয়ে তারপরে বিদ্যাবাড়ি হোস্টে ক্লিক করে দেন কমেন্ট করতেছি, বাট যাচ্ছে না। আচ্ছা, আমি আরেকটা সিস্টেম করে দিচ্ছি, দেখেন এবার আসে কিনা। এবার আবার করে দিন, এবার দেখুন আসে কিনা। এবার না আসলে আপনার এখানে কোথাও ত্রুটি আছে। এবার দেখুন মাত্রার উপরে যে স্বরধ্বনিগুলো, মাত্রার উপরে যে অংশগুলো আছে স্বর এবং ব্যঞ্জন, এটাকে বলে চৈতন বাড়তি কি কত বিশেষ আসছে। কোনো কিছু কেমনে আঁকড়ে ধরে রাখলে তাকে বলে আকরি। আকরি। পেঁচ থাকলে তার নাম পাগড়ি। পাগড়ি, পাগড়ি, পাগড়ি। এই তিনটাকে কেউ কেউ বলছেন পাগড়ি না, এটার নাম জোর আকরি। আকরি দুইটা আছে, অপশন দেখে শুনে উত্তর দিবেন। স্যার এখন কি দেখা যাচ্ছে? 1 মিনিট। এটাকে বলে ঘাই, এই অংশটিকে বলে ঘাই। এটা 50তম বিসিএস প্রথম কোনো একটা প্রশ্ন আসছিল। 50তম বিসিএস, 50তম বিসিএস প্রথম এই প্রশ্নটা আসছিল। জি না, আপনার তো প্রশ্ন আমার এখানে কমেন্ট আসে নাই, কারণ কি? স্যার আমিও তো বুঝতে পারতেছি না, আমি তো পুরো সবগুলোরই অ্যান্সার করছি, বাট দেখা যাইতেছে না। অন্যরা কেউ একজন কমেন্ট করেন তো দেখি। বাকিরা কেউ কিছু একটা কমেন্ট করেন তো দেখি। মনিরুল হাসান কমেন্ট আসছে, অর্ণবেট আসছে, নকিবেট আসছে, নকিব লিখছেন কি স্যার, রবিউল লিখছেন, ইসরাত গ লিখছেন, মুজাহিদ লাইক চিহ্ন দিচ্ছেন, আসছে তো। তো আপনার এখানে কোথাও একটা প্রবলেম আছে। মাসুদ টিকি লিখছেন, শামসুন্নাহর সালাম দিয়েছেন, হ্যাঁ আসছে তো সবারটা। আপনার এখানে কোথাও একটু ইয়ে আছে, ত্রুটি আছে, মনে দেখা যায়। জি, হয়েছে। এখন আসুন, এখন আসুন। আচ্ছা, এটা কোনো একটা ত্রুটি আছে, আমি দেখি আমার আইটিকে দেখে এটাকে সমাধান করা যায় কিনা। ঠিক আছে প্রতিভা দেখা স্যার। যায়, আসমা দেখা যায়। ওকে, এখন আসুন। এরপরে যাচ্ছে হচ্ছে আমাদের স্বরধ্বনি থেকে চাকরি পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে এটা একটু দেখুন। স্বরধ্বনি থেকে হ্রস্বস্বর 4টি, বাকি সব দীর্ঘ। মৌলিক এবং যৌগিক। মৌলিক মানে কি, যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না। বর্ণ মানে লিখে দেখার জন্য যাই, ধ্বনি মানে মুখোমুখি বলতে হয়। মৌলিক স্বর বর্ণের সংখ্যা 6টি। অ, আ, ই, উ, এ, উ, এই 6টা হচ্ছে মৌলিক স্বরবর্ণ। 6টাকে যখন মুখে মুখে বলবো 6টাই হবে মৌলিক স্বরধ্বনি। টোটাল ধ্বনি 7টা, অতিরিক্ত আছে একটা এ। এই এ ধ্বনিটি যিনি প্রথম দেখিয়েছেন তার নাম ভাষাবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা শিক্ষক ছিলেন। এটাও বিসিএস এর প্রশ্ন। যে বইয়ের মধ্যে তিনি এটা দেখিয়েছেন তার নাম হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব। মৌলিক স্বর বর্ণ 6টি, মৌলিক স্বর ধ্বনি 7টি। যৌগিক স্বর বর্ণের সংখ্যা হচ্ছে 2টি। ওই, ও। যৌগিক স্বর বর্ণের সংখ্যা হচ্ছে 2টি। ওই, ও। যৌগিক স্বর বর্ণের সংখ্যা হচ্ছে 2টি। ওই, ও। ওই, ও। এই দুইটাকে কেন যৌগিক স্বরবর্ণ বলা হয় আপনি শুধু শোনেন, কান দিয়ে ঢোকান, চোখ দিয়ে দেখেন। লিখতে হলে, লিখতে হলে রেকর্ড থেকে লিখবেন, তাহলে এটার জন্য আপনি বেশি উপকৃত হবেন। খুব ভালো করে দেখুন, এই দুইটা বর্ণ উচ্চারণের সময় অন্য দুইটা বর্ণের সমন্বয়ে উচ্চারণ করতে হয়। ওই, 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 ওই উচ্চারণ করুন। ওই, ওই, ও, 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 ও। ও উচ্চারণ করতে দুইটা বর্ণ লাগে, ওই উচ্চারণ করতেও দুইটা বর্ণ লাগে। তাই এই দুইটা বর্ণকে বলা হয় যৌগিক স্বরবর্ণ। বাংলা ভাষায় যৌগিক স্বর বর্ণের সংখ্যা 2টি, মৌলিক স্বর বর্ণের সংখ্যা 6টি। দীর্ঘ ই, দীর্ঘ উ, হ্রস্ব রি, এটা মৌলিক এবং যৌগিক কোনোটাতেই নাই। কেন? কয়েকদিন পরে এগুলো বাংলা ভাষা থেকে উঠিয়ে দেয়া হবে। যেমন করেছিল 16টি স্বরবর্ণ, ওখান থেকে এখন আছে 11টি। কয়েকদিন পরে পড়াবেন আপনার বাচ্চা কাচ্চাদেরকে, বাবা পড়ো, হ্যাঁ স্বরবর্ণের সংখ্যা 8টি। আপনার কাছে মনেও হবে না আমি তো 11টি পড়ছিলাম, এটা মনে হবে না। বইয়ে আছে 8টি, আপনি 8টি পড়াবেন। কেন 8টি থাকবে এটা নিয়ে একটা গল্প শোনাবো। এখন আসুন, যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। আমি বাড়ি যাই, এই শব্দ থেকে ব্যঞ্জন বর্ণটা কেটে দেন, আই। তুমি বাড়ি যাও, ব্যঞ্জন বর্ণটা কেটে দেন, আও। দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনি আছে।
তাই এটাকে বলে যৌগিক স্বরধ্বনি। আছে কয়টা? 25টা। এরপরে ধাপ 3, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। কার আছে কয়টা? 10টা। আকার, হ্রস্বইকার, হ্রস্বউকার, দীর্ঘউকার, ঔকার, হইকার, ঔকার। নাই কোনটার? ও, এটার কোনো কান নাই। এটাকে বলে লীন বর্ণ। লীন অর্থ কি? মিশে যাওয়া। কেন? সে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে মিশে থাকে। তার অপর নাম বিলীন বর্ণ অথবা নীলীন বর্ণ। বিলীন বর্ণ অথবা নীলীন বর্ণ। যেমন চ, অ, প, অ, ল, অ। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ভিতরে এই অবর্ণটা মিশে থাকে, মিশে থাকে, মিশে থাকে, মিশে থাকে। তাই এটাকে বলা হয়, আচ্ছা, এটাকে বলা হয় লীন বর্ণ। সৌদা, এখন দেখতে পাচ্ছি 8:29। দেখুন আর একজন কমেন্ট করেছেন ভিভু নামে। স্যার স্বরসন্ধিটা একটু বুঝিয়ে দিবেন। আপনি কোথা থেকে আসছেন? আজকে ক্লাসের টপিকস কি? এক টপিক্সের ভিতরে আপনি ন্যূনতম সেন্স নিয়ে কথা বলবেন। আজকের টপিক্স কতগুলো আপনার মাথায় আছে? এখান থেকে কতগুলো প্রশ্ন আসবে? এটার ভিতর দিয়ে আপনি প্রায় এভরিওয়ান দিয়ে কমেন্ট করছেন, যারা সবাই দেখতে পাই। আপনারা তো একটা ন্যূনতম সেন্স রাখবেন। আপনারা উচ্চ শিক্ষিত মানুষ, আপনারা উচ্চ শিক্ষিত মানুষ, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করছেন। কমেন্ট করছেন আমাকে, কিন্তু আপনি করছেন এভরিওয়ান দিয়ে। এভরিওয়ান দিয়ে কমেন্ট করেছেন আপনি আমাকে প্রশ্ন করতে গিয়া। এক, দ্বিতীয় হচ্ছে আপনার নাম নাই, ছদ্মরূপ ধারণ করেছেন। আপনি কি কবি সাহিত্যিক নাকি? রবীন্দ্রনাথের মতো ধূমকেতু নিবেন আর নজরুলের মতো ভানুসিংহ নিবেন? হ্যাঁ, নিজের নাম লিখবেন, নিজের আইডিতে নিজের নামটা লিখবেন। নিজের আইডিতে নিজের নাম লিখবেন। যেটা পড়াচ্ছি সেটা দিয়ে মনোযোগ দেন। এটা ধ্বনি সন্ধির চাইতে বেশি গুরুত্বপূর্ণ। লেকচার কোর্স প্ল্যান আছে একটা, ওখানে দেয়া আছে সন্ধি নামে একটা ক্লাস আছে। ওই দিন শুধু সন্ধি পড়ানো হবে। ওই দিন আপনি সন্ধি নিয়ে প্রশ্ন করবেন। আর যদি সন্ধিতে ব্যক্তিগত কোনো প্রশ্ন থেকে থাকে, সেটা ক্লাসের শুরু অথবা শেষে প্রশ্ন করবেন। 8:32 আপনি এসে কমেন্ট করছেন স্যার সন্ধিটা একটু বুঝিয়ে দিবেন। নিজের নাম নাই। বাকিরা কি ওনার কমেন্টটা দেখতে পান? দেখেন তো বাকিরা ওনার কমেন্টটা দেখতে পান কিনা। লাস্ট মুহূর্তে সর্বশেষ যে কমেন্টটা করেছে। না স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। দেখা যায় স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখলে তো দেখতে পাবেন। দেখা যাচ্ছে উনি এভরিওয়ান করে দিয়েছে। না দেখতে পারলে আরো ভালো। এখন আসুন, এখন আসুন বাংলা ভাষায়। তার কমেন্টটা ঠিক আছে। জি, মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। মৌলিক স্বরধ্বনির 7টা মুখস্থ করেন, খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। সাদিয়া সুলতান, আপনার সাথে ছোট বাচ্চা আসছে। মাইক্রোফোন বন্ধ রাখবেন। জি, মাইক্রোফোনটা বন্ধ রাখবেন। প্রয়োজনে কথা বলতে পারবেন, হাত তুলবেন না বুঝলে। এখন দেখুন, মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টা। এই 7টা স্বরধ্বনি কি? অ, আ, ই, উ, এ, ও, এ। এটা একটু দেখুন। এই 7টা স্বরধ্বনি থেকে আমাদের চাকরি পরীক্ষায় কি প্রশ্ন আসবে? মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। এই 4টা যে যত বেশি মুখস্থ করবেন তিনি তত বেশি ভুল করবেন, এটা মাথায় রাখবেন। আর যখন এখন বুঝে পড়বেন, এই জীবনে কখনো ভুল হবে না, কখনোই ভুল হবে না। যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বা সামনের দিকে আসে তাকে বলি সম্মুখ স্বরধ্বনি। জিহ্বা যদি সামনের দিকে আসে তাহলে তাকে আমরা কি বলি? সম্মুখ স্বরধ্বনি। আর যদি জিহ্বা পিছনের দিকে যাই তাহলে তাকে বলি পশ্চাৎ স্বরধ্বনি। তাহলে তাকে বলি কি? পশ্চাৎ স্বরধ্বনি। জিহ্বা যদি পিছনের দিকে যাই তবে তার নাম হচ্ছে কি? পশ্চাৎ স্বরধ্বনি। এখানে একটু খেয়াল করুন কোনটা সম্মুখ আর কোনটা পশ্চাৎ। আমার দিকে একটু তাকান। উচ্চারণের সময় স্বভাবতই আমাদের জিহ্বা তার অবস্থান থেকে সামনে আসে। এ, ই, এ,
এ জিহ্বা সামনের দিকে আসে, তাই এটার নাম সম্মুখ স্বরধ্বনি। এবার যদি বলি উ, ফিল করুন, অনুভব করুন, মুখস্থ থাকবে না, জিহ্বা গলার ভিতরের দিকে টানে, উ, উ, ও, তিনটা ধ্বনি উচ্চারণের সময় চোখ বন্ধ করে ফিল করুন। ই, আয়না সামনে নিয়ে বসলে দেখবেন দেখা যায় জিহ্বা ই, এ, এ, এই তিনটা ধ্বনিকে বলি সম্মুখ স্বরধ্বনি। উচ্চারণের সময় জিহ্বাটা সামনের দিকে আসে, তাই এদেরকে আমরা কি বলি? সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি। এবার আসুন উ, উ, এদেরকে বলি পশ্চাৎ স্বরধ্বনি। এদেরকে বলি পশ্চাৎ স্বরধ্বনি। আ, এদেরকে বলি মধ্য স্বরধ্বনি। জিহ্বাটা ঠিক মাঝখানে থাকে, আ, আ, ঠিক মাঝখানে থাকে, এটাকে বলি মধ্য স্বরধ্বনি। আবার দেখুন, যে ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সবচেয়ে ছোট্ট থাকে তাকে বলি সংবৃত। উ, 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 এ, আ, বিবৃত। বিবৃত মানে কি? মুখটা বেশি খোলা থাকবে। বিবৃত মানে মুখটা বেশি খোলা থাকবে। আ, উচ্চারণ খেয়াল করেন, যারা গান শিখে ওদেরকে যাইতে উচ্চারণ শেখাবে প্রথমেই। উ, মুখটা একবারে কম। উ, আরেকটু বেশি। অ, আরেকটু বেশি খোলা। আ, সবচেয়ে বেশি খোলা। বিবৃত বেশি খোলা, সংবৃত কম খোলা। উ বলতে এইটার চেয়ে আরেকটু বেশি খোলে, তাই এটাকে বলি অর্ধ সংবৃত। উ, উ, এটাকে বলি বিবৃত। কে বলি অর্ধ বিবৃত। অর্ধ বিবৃত। অর্ধ বিবৃত। যে ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা উপরের দিকে থাকে তাদেরকে আমরা বলি উচ্চ স্বরধ্বনি। যদি জিহ্বা নিচের দিকে থাকে তাকে আমরা বলি নিম্ন স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনি। আর একটু নিচে নামলে তাকে বলি উচ্চ মধ্য। ই, এ, 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 আ, এ, এখানে আরেকটু নিম্ন হয়, আরেকটু নিম্ন হবে, নিম্ন মধ্য। আপনার অবস্থানটা খেয়াল করতে হবে। যত মুখস্থ তত ভুল, যত মুখস্থ করবেন তত ভুল করবেন। জিহ্বা সামনে আসলে সম্মুখ, পিছনে গেলে পশ্চাৎ, মাঝখানে থাকলে তার নাম হচ্ছে মধ্য স্বরধ্বনি। মাঝখানে থাকলে মধ্য স্বরধ্বনি। মধ্য স্বরধ্বনি। এবার আসুন, এই অধ্যায় থেকে আসা বিগত বছরের কিছু প্রশ্ন প্র্যাকটিসে যাব। সাম্প্রতিক বিসিএস গুলোতে আসা, দ্রুত চ্যাট করুন, উত্তর লিখুন। দ্রুত সময়ের মধ্যে উত্তর লিখুন। কোনটাতে দ্বি স্বরধ্বনি রয়েছে? উত্তর লেখার সময় 10 সেকেন্ড। পড়বেন 5 সেকেন্ডে, লিখবেন 5 সেকেন্ডে। বুঝে শুনে লিখবেন। ব্যঞ্জন বর্ণকে বাদ দিলে স্বরধ্বনি থাকে দুইটা, একটা ব্যঞ্জনকে বাদ দিবেন। কোন বিসিএস? 48তম বিসিএস। উত্তর দেন। 47তম বিসিএস এর প্রশ্ন। এটা যদি না পারেন এরে ধরবো, আনমিউট করে এরে ধরবো আমি, কেন ভুল হবে এটা? আর যারা কমেন্ট করতেছেন না তাদের বিষয়ে আমি আপনার উপর ছেড়ে দিলাম। আছেন 50, কমেন্ট করার সময় মাত্র 19 থেকে 20 জন। এই, আপনি তো পৃথিবীর অষ্টম আশ্চর্য। উনি কমেন্টে লিখছে, স্যার কমেন্ট করতে পারতেছি না। হ্যাঁ, আপনি কমেন্ট করতে পারতেছেন না, কমেন্টে কেমনে লিখছেন?
যে জায়গায় লিখছেন এটাই তো কমেন্ট। এখন যদি আপনি ভরপেট খাওয়ার পর বলেন এ কেমনে খাই গো, হ্যাঁ, তখন কেমন লাগবে উত্তর? বিবৃত, বেশি খোলা, বেশি খোলা, বেশি খোলা। লিমন, লিমনের ধরছি এবার। হ্যাঁ লিমন, আনমিউটে চাপ দেন। হ্যাঁ ঘুমাই গেছেন? হ্যাঁ, স্যার কি করছেন আপনি? বিবৃতের উত্তর কি লিখছেন? 3। স্যার যেহেতু ইয়ে গেছি হবে স্যার যে সাধারণ তোর বেশি করে এই ভুল করিয়াছেন কেন? আর একটু স্ক্রিনটা আগে বড় বললাম ঠোঁট কম খোলা, ঠোঁট বেশি খোলা। যতগুলো প্রশ্ন আছে সব পড়ানো শেষ, ভুল করা যাবে না। বুঝতে লিখে এই যে নোটও করছি স্যার, কিন্তু স্ক্রিনটা হ্যাং করে। এটার উত্তর দেন, ভুল করা যাবে না। উচ্চ, মধ্য, সম্মুখ স্বরধ্বনি কোনটি? উচ্চ, মধ্য, সম্মুখ স্বরধ্বনি। উচ্চ, মধ্য, সম্মুখ স্বরধ্বনি। 1 2 3 4 এ বি সি ডি, যে কোনো একটা লিখুন। ক খ গ গ, যে কোনো একটা লিখুন। জি, তাহলে আমি বুঝতে পারবো। যেমন এটার উত্তর কেউ লিখছেন ডি, কেউ লিখছেন বি, কেউ লিখছেন 3। স্যার উত্তর বলবেন না, বলা যাবে না, শুধু লিখুন, আমি খেয়াল করছি সবার। ওকে মাসুদ রানা, এরা ধরছি। মাসুদ রানা, জি স্যার। আপনি কি উত্তর লিখছেন? স্যার খাওয়া দিছি। খ দিছেন। প্রশ্ন কি চাইছে? স্যার উচ্চারণের রীতি অনুযায়ী নিচে কোনটি উচ্চ মধ্য সম্মুখ ধ্বনি? আ, স্যার এটা এই শুনেন, উচ্চারণ কেমনে করেন? হ্যাঁ, উচ্চারণে জিহ্বার সামনে আসে, উচ্চারণটা একটু করেন না, তো দেখি। না স্যার হয় না। আপনি তো অনেক খুশি, হ্যাঁ, ভুল করার পর খুশি। না স্যার। হ্যাঁ, আপনার তো এমনি উচ্চারণ করানো উচিত। জিহ্বার সামনে বের করবেন। হ্যাঁ, স্ক্রিনে তাকান। এ, এ, এমনি সামনে আসে। উচ্চ, মধ্য, সম্মুখ স্বরধ্বনি, ভালো করে দেখুন। সম্মুখ স্বরধ্বনি আর এদিক দিয়ে উচ্চ মধ্য। কি চাইছে? এটা একটা, এটা একটা। মাত্র পড়াইছি, তাও ভুল করলেন। ভুল আরো অনেকেই করছেন, মাসুদকে ধরছি। ভুল করছেন 19 জন। 19 জন ভুল করছেন। কমেন্টই করছেন 30 জন, 19 জনই ভুল করছেন। এটা পরে বলবো, হয় যুগ্ম। এটা উত্তর দেন। কোনটি নিম্ন বিবৃত স্বরধ্বনি? কোনটি নিম্ন বিবৃত স্বরধ্বনি? এই আফরিন, উম্মে সাদিয়া, হ্যাঁ, এত ভুল করেন কেমনে? আমার এখানে ভুল যার প্রথমটা আসে আমি ওরেই ধরি। আর ভুল হলে আপনি মন খারাপ করবেন না। মন খারাপ করবেন না যে আমার ভুল হলো কেন, পারলাম না কেন। কেন ভুল হয়েছে সেটা থেকে শিখবেন। আফরিন, জি স্যার। আপনি উত্তর কোনটা লিখছেন? স্যার প্রথমে আমি ভুল করে ঘ লিখে ফেলেছিলাম, হবে স্যার। যাই হোক, স্বীকারোক্তি দিয়ে দিচ্ছেন, বাচ্চা গেছেন। এবার আসুন রাইহান। উনি মেয়ে মানুষ, ওনার আইডির নাম রাইহান। উনি মানে অন্য কারো আইডি রিক্সা ছেড়ে ধরলাম না, পরে ও বুঝবে না আবার। জাহিদ হাসান, জাহিদ, জাহিদ হাসান, আনমিউটে চাপ দেন। জাহিদ, বলুন কোনটা উত্তর লিখছেন? নিম্ন বিবৃত স্বরধ্বনি। নিম্ন বিবৃত, বিবৃতের দিক থেকে, নিম্নের দিক থেকে। যত মুখস্থ তত ভুল, যত মুখস্থ তত ভুল। এখন যদি সামনে আসে এটা সংবৃত পশ্চাৎ, উত্তর এটা। অর্ধ সংবৃত পশ্চাৎ, উত্তর এটা। বুঝে শুনে উত্তর দিবেন, বুঝে শুনে উত্তর দিবেন, বুঝে শুনে উত্তর দিবেন। এরপরে উত্তর দেন এটা। 38তম বিসিএস। মৌলিক স্বরধ্বনি কয়টি? ওই যে চারটা পড়লাম, 3 3 1।
ও কোন ধরনের স্বরধ্বনি? এই বইয়ের লেখকের নাম কি? একটু আগে বলছিলাম ধ্বনিটি যে বইয়ের ছিল। 46তম বিসিএস এর প্রশ্ন। 46তম বিসিএস এর প্রশ্ন। ধ্বনিটি কে দিয়েছেন প্রথম? যৌগিক স্বর কয়টি? ধ্বনিও বলে নাই, বর্ণও বলে নাই, বুঝে শুনে উত্তর দিবেন। পঁয়ত্রিশতম বিসিএস এর প্রশ্ন। রিপিট। এখন আসুন, সবাইকে আনমিউট করে দেওয়া আছে, আপনারা একটু কথা বলবেন। অনেক কঠিন, কথা বলুন সবাই। যা পড়েছেন এটা কি অনেক কঠিন? না স্যার। পড়লে প্র্যাকটিস করলে পারবেন কিনা? ইনশাআল্লাহ পারবো। এই স্যার পর্যন্ত উচ্চারণ কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলুন। স্যার, বলুন। নিম্নবৃত্ত স্বরধ্বনি যে এটা তো আমি বুঝেই উত্তর দিছিলাম, কিন্তু ভুল হইলো। এটা একটু বুঝিয়ে দিতেন। কি উত্তর দিছিলেন আপনি? আমি ভুল করছিলাম, দিছিলাম। ই তো হচ্ছে উচ্চ স্বরধ্বনি, আর এটা সম্মুখ। আর এটা হচ্ছে কি উচ্চ? এটাকে বিবৃতের মধ্যে পড়ে? বিবৃতের লাইনে আছে? না স্যার, কিন্তু সংবৃত। ই তো হচ্ছে সংবৃত। স্যার এটা কি উচ্চ না? একটু করে দেখাইতেন। কি? আটা কিভাবে নিম্ন হয় একটু করে দেখাইতেন যদি। আপনি একটু বলেন তো, আটা কেমনে মধ্যে হলো, বা আটা কেন বিবৃত হলো? স্যার আমার কাছে তো আটা বিবৃত মনে হচ্ছে। বিবৃত ঠিক আছে, কিন্তু নিম্ন কেন? মুখটা বেশি খুলছে। জি। জিহ্বাটা ঠিক মাঝখানে। ই সামনে আসে, উ পিছনে যাই, আটা মাঝখানে থাকে। উচ্চারণের সময় নিচের দিকে চাপ পড়ে। আ উপরে চাপ পড়ে না, নিচের জি। দিকে চাপ পড়ে জিহ্বার ডগা। আ এমনি বলি না। এবার বুঝতে পেরেছেন গো? জি স্যার। ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় কোথাও না কোথাও একটু বাধা পাই অথবা ঘর্ষণ লাগে, তার নাম ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনির মধ্যে ক থেকে ম পর্যন্ত এখানে 25টা বর্ণ আছে, যার 4 বাহু সমান। ডানে বামে উপরে নিচে চতুর্দিকে 5টা করে বর্ণ আছে। তাই এদেরকে বলে বর্গীয় বর্ণ অথবা স্পর্শ বর্ণ। বর্গীয় বর্ণ অথবা স্পর্শ বর্ণ। আমরা প্রথমে যাব বর্গীয় বর্ণের লাস্টের সারিটার কাছে, এটাকে বলি নাসিক্য বর্ণ। নাসিক্য মানে কি? যে ধ্বনি উচ্চারণে নাক দিয়ে বাতাস বের হয়, তার নাম কি? নাসিক্য। নাসিক্য ধ্বনিগুলো উচ্চারণ করবেন নকিব। জি স্যার। 5টা বর্ণ উচ্চারণ করুন। অ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম। এরপরে উচ্চারণ করবেন লিমন। অ, ইয়, মূর্ধন্য দন্ত ন, ম। দুইজন দুইভাবে বলছেন। আফরিন। ও, ইও, মূর্ধন্য দন্ত ন, ম। হয় নাই গো, কারোটাই হয় নাই। হ্যাঁ, কেমনে বলছেন? নাসিক্য মানে কি? বলে দিলাম, যে ধ্বনি উচ্চারণে নাক দিয়ে বাতাস বের হবে তার নাম নাসিক্য। নাক দিয়ে বাতাস বের হবে তার নাম নাসিক্য। হ্যাঁ, আপনার নাক কই? ম ম ম, নাক দিয়ে বাতাস। ন ন, অ ইয়, ন ন, ম, ন ন ম। নাক ধরে উচ্চারণ করলে উচ্চারণ হবে না। নাক ধরে উচ্চারণ করলে উচ্চারণ হবে না। নাক দিয়ে বাতাস আসলে তার নাম নাসিক্য। দন্তান্ন মূর্ধন্য, দাঁত থেকে আসলে দন্তান্ন, মূর্ধা থেকে আসলে তার নাম হচ্ছে মূর্ধন্য। দাঁত থেকে আসলে দন্তান্ন, মূর্ধা থেকে আসলে তার নাম মূর্ধন্য। দাঁত থেকে আসলে দন্তান্ন, মূর্ধা থেকে আসলে মূর্ধন্য। কিন্তু উচ্চারণ দুটো সমান। আমার ক্লাসে সবাই মানুষ, এরপরে কেউ ছেলে মানুষ, কেউ মেয়ে মানুষ,
কিন্তু উচ্চারণ দুটো সমান। এবার আসুন অঘোষ এবং ঘোষ, যাদের কাছে বই, গাইড, শীট আছে, সংজ্ঞাটা দেখুন। যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী অনুরণিত হয় তার নাম হচ্ছে ঘোষ। অনুরণিত মানে ভাইব্রেশন, কম্পন। যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রীর মধ্যে, গলার গোড়ার মধ্যে কম্পন সৃষ্টি হবে তার নাম ঘোষ। কম্পন সৃষ্টি না হলে অঘোষ। স্কিনে তাকান, আমার উচ্চারণটা খেয়াল করুন, আপনি একটু ফিল করুন। ক খ গ ঘ, গ ঘ, চ ছ জ ঝ, জ ঝ, ট ঠ ঢ ঢ। ফিল করুন, পড়া এখানে শেষ। কোনটাতে গলার গোড়া কাঁপে, প্রথম দুইটা না পরের দুইটা? যারা বাকিরা আছেন ওরা একটু কমেন্টে লিখবেন, কথা বলার সুযোগ যাদের নাই। পরের দুটাতে কি বলাই আপনি? স্যার পরের দুইটাতে গলা কাঁপে। তাহলে পরের দুটো হচ্ছে ঘোষ, প্রথম দুটো হচ্ছে অঘোষ। নাসিক্যটাতেও গলা কাঁপে, কিন্তু নাকে যাওয়ার কারণে সহজে বোঝা যায় না। নাকে যাওয়ার কারণে খুব সহজে বোঝা যায় না, শুধু নাকে যাওয়ার কারণে সহজে বোঝা যায় না, এটা একটু খেয়াল রাখবেন। এরপরে যাব হচ্ছে অল্প প্রাণ এবং মহাপ্রাণ। অল্প প্রাণ মানে কি? যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের ফুসফুস তাড়িত বাতাস এখন বের হয়, জুড়ে বের হলে মহাপ্রাণ, আস্তে বের হলে অল্প প্রাণ। আপনার হাতের তালু মুখ থেকে 1/2 ইঞ্চি দূরে রাখুন সবাই, যেটার উচ্চারণে বাতাস দেখবেন ন্যাচারালি জুড়ে বের হয়, বাতাসটা হাতে পাবেন, সেটা মহাপ্রাণ। সবাই উচ্চারণ করুন, ক খ, ক খ, ফিল করুন। যখন মাথায় ঢুকে যাবে তখন আর এগুলো দরকার নেই। ক খ, গ ঘ, চ ছ, জ ঝ, ট ঠ ড ঢ, ফিল করুন। কোনটার বাতাসটা হাতে পান, কোনটা হাতে পান না। যেটা হাতে পান সেটা মহাপ্রাণ, এটা জুড়ে বের হয়। ফিল করুন, ক খ, ক খ, গ ঘ, উপরে লেখাই আছে সব। আস্তে বের হয়, এটা জুড়ে বের হয়, গ ঘ, আস্তে বের হয়, জুড়ে বের হয়। টেকনিক: বর্গীয় প্রথম আর তৃতীয় বর্ণ অল্প প্রাণ, দ্বিতীয় আর চতুর্থ বর্ণ মহাপ্রাণ, দ্বিতীয় আর চতুর্থ বর্ণ মহাপ্রাণ, দ্বিতীয় আর চতুর্থ বর্ণ মহাপ্রাণ, প্রথম আর তৃতীয় বর্ণ অল্প প্রাণ, প্রথম আর তৃতীয় বর্ণ অল্প প্রাণ, দ্বিতীয় আর চতুর্থ বর্ণ মহাপ্রাণ। দেখুন প্রশ্ন কেমনে আসছে, 37তম BCS এর প্রশ্ন। উত্তর কোনটা হবে? মহাপ্রাণ বর্ণ কোনগুলো? দ্বিতীয় চতুর্থ। দ্বিতীয় আর চতুর্থ বর্ণ, 2। এখন আপনাকে প্রশ্ন করবো নন ক্যাডার পরীক্ষার একটা প্রশ্ন, বুঝে উত্তর দিবেন। যে ধ্বনি উচ্চারণ দন্তবর্ণগুলো কোন পার্টি থেকে উচ্চারিত হয়? কমেন্টে লিখুন, উপরের পার্টি না নিচের পার্টি? দন্তবর্ণগুলো কোন পার্টি থেকে উচ্চারিত হয়? দন্তবর্ণগুলো কোন পার্টি থেকে উচ্চারিত হয়? গুড গুড গুড, সবাই বলে বুঝে লিখছেন। এই যে পাইছে একজন, এর নাম বললে তো হাটে হাড়ি ভেঙে যাবে। একজন লিখছেন নিচের পার্টি থেকে, এরা কি করতাম, এই আন্নারে আই কি করতাম, নিচের পার্টি থেকে কেমনে উচ্চারণ করছেন আপনি? হাটে আনমিউট করবো না, থাক। নিচের পার্টি থেকে নাকি দন্তবর্ণ, আপনারা কেমনে উচ্চারণ করানো উচিত জানেন? তা থা, এমনি করে উচ্চারণ করবেন। হ্যাঁ, নিচের পার্টি থেকে আস। এই একটু মনোযোগ দেন। ত ত থ দ ধ, দাঁতের নিচের দিকে আসলে দন্ত, গোড়ার দিকে গেলে তালু। উচ্চারণ করুন চ ছ জ ঝ, আপনার জিহ্বা যেখানে আসছে সেটাই তালু। চ ছ জ ঝ, চ ছ জ ঝ, চ ছ জ ঝ, দাঁতের গোড়ার দিকে, এটার নাম তালু। তালু থেকে যে কটা বর্ণ আসে তার নাম তালব্য বর্ণ। মূর্ধা থেকে যে কটা বর্ণ আসে তার নাম মূর্ধা বর্ণ। উচ্চারণ করুন ট, টাকা, ট, জিহ্বা যেখানে আছে
তার ঠিক উল্টা পাশে লম্বা লম্বা কটা খাস কাটা উঁচু উঁচু জায়গায় আছে দেখুন। ট ঠ ড ঢ ট ঠ ড ঢ। দেখুন যে এবার উল্টা পাশে আছে কিনা, উঁচু জায়গাগুলো আছে কিনা। ট ঠ ড ঢ ট ঠ ড ঢ ট ঠ ড ঢ। আপনি খেয়াল করবেন কখনো জীবনে গুঁড়া দুধ খেয়েছেন কিনা। গুঁড়া দুধ খাইলে বুঝবেন ঠেলা, হ্যাঁ, উল্টা পাশে গিয়ে আটকে যায়। ছোটবেলায় কখনো নাটক সিনেমা দেখছেন কিনা, কাজের বুয়া এরা চা বানাই 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আর 2 কাপ খাই, এরপরে তার মালিক গিয়ে ধরে ফেলে, এই তোর মুখে কি তখন বুঝা যায় আটকেছে কোথায়। অথবা জীবনে যদি কখনো চর্বি জাতীয় মাংস খেয়ে থাকেন, হ্যাঁ, তাহলেও বুঝবেন মাঝে মাঝে। কেকের উপর ক্রিমটা খাইলেও বুঝবেন, হ্যাঁ, ঠিক উল্টা পাশে আটকে যায়। তার নাম হচ্ছে মূর্ধা। কে গো তাহমিনা তানি, স্যার আমি এখনো খাই। হ্যাঁ, আরে এখনো গুঁড়া দুধ খান, তাহলে তো আপনার ভালো প্র্যাকটিক্যাল নলেজ আছে। ঠিক উল্টা পাশে আটকে যায়, যেখানে আটকে তার নাম মূর্ধা। গলার গোড়া থেকে আসলে তার নাম কণ্ঠবর্ণ। 2 ঠোঁটের সংস্পর্শে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তার নাম হচ্ছে উষ্ঠবর্ণ। প ফ ব ভ। সবাই খেয়াল করুন, 1 মিনিট প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে 2 ঠোঁট না মিশিয়ে আপনি কোনোভাবে এই উষ্ঠবর্ণগুলো উচ্চারণ করতে পারবেন কিনা, পারেন কিনা বলুন, চেষ্টা করুন তো। 2 ঠোঁট না মিশিয়ে উচ্চারণের চেষ্টা করুন। 2 ঠোঁট না মিশিয়ে উচ্চারণের চেষ্টা করুন। 2 ঠোঁট না মিশিয়ে উচ্চারণের চেষ্টা করুন। সম্ভব না স্যার। সম্ভব? না। কখনোই সম্ভব না। যেমন দেখুন, এরকম হবে, হ্যাঁ, আসলে এটার কোনো উচ্চারণ হবে না। এটা আমাদের 40তম বিসিএস লিখিত মানসিক দক্ষতা একটা প্রশ্ন আসছিল, শিশুরা কোন বর্গের বর্ণের উচ্চারণ আগে শিখে? উচ্চবর্ণ। বাচ্চারা যখন কথা বলা শিখে তখন দেখবেন 2 ঠোঁট মিক্স করে ছেড়ে দেয়, মা মা মা, বা বা বা, বাপ থাকলেও বা, দাদা থাকলেও বা, নানা থাকলেও বা, মা থাকলেও মা, যে মন চায় সে থাকুক। ফিজিক্যালি আর মেন্টালি যতক্ষণ তার ভালো লাগবে ততক্ষণ বা 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 মোট করছে আর করছে। আরেকটা প্রশ্ন আসছিল 38তম বিসিএস লিখিত মানসিক দক্ষতায়, ঠোঁট কাটা মানুষ, এই যে নাকের নিচে ঠোঁট ন্যাচারালি যাদের কাটা, এরা কোন বর্গের বর্ণের উচ্চারণ করতে পারে না? এই নাসিক বর্ণ, উষ্ঠবর্ণ, সব নাসিক হয়ে যায়। ওরা 2 ঠোঁট মিশাইতে পারে না, এই বাতাসটা নাক দিয়ে বের হয়, নাকের উপর দিয়ে নাকে চলে যায়। আপনি যদি কখনো ঠোঁট কাটা মানুষ কোনো দিন রাস্তায় দেখে থাকেন তাহলে ওদের কথা শুনলে বুঝতে পারবেন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হাত তুলবেন অথবা আনমিউট করা আছে, কথা বলবেন। নেই, এইগুলো লেখা যাবে না। ক্লাসের পরে যে ক্লাসে সব লিখতে হবে বিষয়টা এরকম না। আপনাকে রেকর্ড ক্লাস দেওয়া আছে, এরপরে হচ্ছে আবার এটা রেকর্ড পাবেন, তখন লিখবেন, পড়ে শান্তি পাবেন, আত্মার প্রশান্তি হবে, মানসিক সমৃদ্ধি হবে। এরপরে আসুন, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের মধ্যে আমাদের কম্পন সৃষ্টি হয় তার নাম হচ্ছে কম্পনজাত বর্ণ। বাংলা ভাষায় কম্পনজাত বর্ণ আছে 2টি, বড় জিহ্বাটা ঘোরানো দেবে, তার নাম কম্পনজাত। আর যদি মুখের মধ্যে একটা তাড়না দেয় তাহলে তার নাম হচ্ছে তাড়নজাত বর্ণ। বড় তাড়না দিতে, চুর কম্পন, চানাচুর, যারা চানাচুর বিক্রি করে তারা দেখবেন অনেকগুলো কম্পন দেয়। এই 3টা বর্ণের নাম বলবেন প্রথমে। উম্মে সাদিয়া, তানজিনা আক্তার, উম্মে সাদিয়া, 3টা বর্ণের নাম বলুন। 3টাই র, কোনটা কোন র? লিমন, ভুল হলে কোনো আপত্তি নাই, কিন্তু কথা বলবেন, ভুল হলে শিখবো। আপনারা এখানে আসছেন তো ক্লাস করার জন্য। সাদিয়া কথা বলেন না কেন? স্যার না, কারণজাত বর্ণ 2টা, একটা বলুন। র আর একটা র, আর হুম, কম্পনজাত একটা র। কোন র? স্যার যেটা কম্পন হবে র এ বিন্দু র। আচ্ছা, ঠিক করে বলুন, উল্টা পাল্টা বললে হবে না। লিমন ঘুমাই গেছে। এমনি রাইহান, এত হাসলে লাভ নাই। আপনার নাম রাইহান কেন? আপনি মেয়ে মানুষ, এটা কার আইডি আপনার? হ্যাঁ, আমি ওটা চাপ দেন। মাসুদ রানা, তানজিনা আক্তার, না পাই না কাউরে। লিমন, 3টা বর্ণের নাম বলুন। আমরা জানি ড ঢ ড ঢ, কিন্তু এই 3টা বর্ণের নাম কি?
স্যার আমি ওইটাই বলতাম। বলুন, ওইটাই বলতো। কোনটা বলতেন ওটা কোন? ওইটাই স্যার কি? যেটা হাতে বলেন, ভুল হলে হোক, আমার ক্লাসে ভুল হলে আপত্তি নাই। কারে ধরবো এই স্যার ক্লাসে? নকিব, মাসুদ, হ্যাঁ, আপনাদেরকে আর পড়ানো যাবে না। মাসুদ আনমিউট হয় না। সাকিব, স্যার ড বিন্দু র, ঢ বিন্দু র, আর হচ্ছে র। আর আমরা ছোটবেলা যেটা পড়েছি ডাই বিন্দু র, ঢাই বিন্দু র, আর হচ্ছে র। আচ্ছা দেখি শফিকুল কি বলেন। শফিকুল, মাসুদ রানা, আরে এর দুইজনকে পাচ্ছি না। মাসুদ, স্যার আমার এখানে আনমিউট করা ছিল। জি স্যার। জি বলুন বলুন বলুন, আমি তো এখান থেকে আপনাকে ইয়া করে দিচ্ছি, বলুন। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। স্যার একটা হবে স্যার বয়বিন্দু র, একটা আছে ডয়বিন্দু র। জি, এখন আসুন নকিব, স্যার বলুন। ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, বয় বিন্দু র। গুড। ট ঠ ড ঢ, ড ঢ, প ফ ব চন্দ্র, বিন্দু 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 বিন্দু। তবে কেউ কেউ এটাকে শূন্য উচ্চারণ করেন, ভুল। শূন্য মানে ভিতরে ফাঁকা থাকবে, আর বিন্দুতে কোনো ফাঁকা থাকবে না। এটা হচ্ছে 101 টাকা, এটা হচ্ছে 1 টাকা 1 পয়সা। তার মানে শূন্য বলা যাবে না। কমেন্টেও দু একজন শূন্য লিখছেন, ডয় শূন্য ডয় শূন্য হবে না। ব ঢ, ঢ বিন্দুর, ঢ বিন্দুর, ব বিন্দুর, ব বিন্দুর। পরাশ্রী বর্ণ তিনটি অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। এরা নিজেরা কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তাই এদেরকে বলি পরাশ্রয়ী। পার্শ্বিক ধ্বনি লো, যে ধ্বনি উচ্চারণে জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস বের হয়, তার নাম হচ্ছে পার্শ্বিক ধ্বনি। ল ল ল, জিহ্বার ডগা সামনে আসে, দুই পাশ দিয়ে বাতাস বের হয়। আমি আপনাদের এই ক্লাসে ঢোকার পর 4 পড়ায় ব্যথিত হলাম। আমি আমার জীবনে এমন কোনো বেচ অন্তত বিদ্যাবাড়ির প্ল্যাটফর্মে আমি পাই নাই, আপনাদের মতো কোনো বেচ আমি পাই নাই। আমি সকাল 8টা থেকে এই পর্যন্ত ননস্টপ ক্লাস নিচ্ছি। এতটা কষ্ট হয় নাই যে কষ্টটা আপনাদের বেঁচে আসার পর হয়েছে। এটা ফিডব্যাকটা টের পাবেন আগামী ক্লাসে। প্রশ্ন করবেন, উত্তর পাবেন না। মাইক্রোফোন বন্ধ করে 2 ঘন্টা ক্লাসে 1 ঘন্টা বা 50 মিনিটে নিয়ে শেষ করে ছেড়ে দেব। মনে রাখবেন, যিনি আন্তরিকতা দেখায় তার সাথে আন্তরিকতা দেখাতে হয়। স্যার কষ্ট যে পাইছেন কেন? সহযোগিতা করে তাকে সহযোগিতা করতে হয়। ভাই ভাই কোনো একটা দিন যখন বিসিএস ভাই ভাই যাবেন, তার আগে যখন আবার ভাইবার প্রস্তুতিতে এই এই ধ্বনি তত্ত্ব পড়তে হবে, ঠিক সেই দিন আমার এই কথাটা আপনার মনে হবে। যদি কখনো ভাই ভাই যেতে পারেন, ঠিক ওই দিন আপনি আমাকে আবার মনে করুন। এখন আসুন, আপনারা একেবারেই অসহযোগিতা করছেন। আমি চাইলেই পারতাম, কি প্রয়োজন ছিল আপনাকে দিয়ে এই প্রশ্ন করানো? আমি কি পারি না? এটা তো আমার জীবনের ফার্স্ট ক্লাস না যে আপনি বলবেন আমি উত্তর দিব, এরকম না। কিন্তু আপনারা সম্পূর্ণ অসহযোগিতা করেছেন আজকের ক্লাসে। এটা ফিডব্যাক গুলো পরবর্তী ক্লাসে পাবেন, যদি আমি ক্লাস নেই। আর যদি অন্য স্যারের ক্লাস নেই, স্যার পাবেন না কথা। স্যার কেমনে সহযোগিতা করতে পারি? এই যে এতক্ষণ পর্যন্ত ডেকে 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 হয়রান হয়েছি, কিন্তু কেউ কথা বলেন নাই। হ্যাঁ, এটা ফিডব্যাক খুঁজ পাবেন। ক্যামেরা বন্ধ রাখছেন সবাই, এটাও ফিডব্যাক খুঁজ পাবেন। আর বিদ্যুৎ নাই তো স্যার। সবার কাছে যে বিদ্যুৎ নাই তো বিষয়টা তো তা না। আপনারা 53 জনের মধ্যে আমার এখানে আমাদের একটা সিস্টেম কি জানেন? আমাদের ক্লাসটা শেষ হলেই এটা একটা স্মরণীয় হবে, কে কতক্ষণ ক্লাস করেছেন, কে ক্লাস করেছেন, কে করেননি, কে ক্যামেরা অন, কে ক্যামেরা অন না। সবগুলো এক্সেল তো, একটা চাপ দিলেই ক্লোজ, সব অটো চলে আসবে। তখন এটা আমার জন্য খুবই লজ্জাজনক বিষয় যে আমার ক্লাস করছেন আবার ঘুমিয়েও ছিলেন। এটা আসলে এরকম হয় না। আপনাদের ক্লাসটা ছিল আজকে রাত্রে, সেটা হচ্ছে রাত 10টায়। এটা যেহেতু আপনাদের লেকচার 1, এই জন্য আমি এটাকে রাত 8টায় দিয়েছি। রাত 10টায় আসলে এই ক্লাস নেওয়াটা একটু জটিল, যে আসলে প্রথম ক্লাস, আপনারা অভ্যস্ত না। রাত 10টা থেকে সেই 12টা পর্যন্ত ক্লাস হবে, সবার জন্য কষ্ট হবে। এই জন্য আমি আপনাদের এই ক্লাসটা আমি নিয়ে আসলাম একটু আগে, এক্সচেঞ্জ করে। কিন্তু এক্সচেঞ্জ করে মনে হচ্ছে না, বিপদই হলো আমার। ওই যে খাল কেটে কুমির আনার মতো অবস্থা, খাল কেটে কুমির আনার মতো অবস্থাটা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমার এখানে আমাকে যেটা ব্যক্তিগত রুটিন দিয়েছে, এখানে আপনাদের ক্লাস রাত 10টায় ছিল, রাত 10টাতে ছিল। আমি একটু প্রুফ দেখাই। আপনারা কত নাম্বার ব্যাচ? 6 6 বায়নাথ নাম্বার। বিসিএস ফাউন্ডেশন ব্যাচ 6।
আমি জানি না কতটুকু ধরতে পারবেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা আমার ক্লাস রুটিন ফুল ডে, লেখা আছে কিনা বায়ান্নতম বিসিএস বেচ 6 কতটুকু ধরতে পারছেন আমি জানি না, কিছুটা আপসা ধরতে পারবেন। স্যার বায়ান্নতম বিসিএস 100% ফাউন্ডেশন টু অ্যাডভান্স লাইভ বেচ 6। আপনাদের আমার এখানে টাইমটা কত দেখুন, ফুজাইল স্যার বাংলা গ্রামার লেকচার 1 কিছুটা আপসা দেখা যাচ্ছে মেবি, লেকচার 1 টাইমটা আপনি শুধু দেখুন, রাত 10টা PM দেখতে পাচ্ছেন? জি স্যার আপসা আপসা দেখা যেতে পারে, যেহেতু এটা ফোন এতটা দেখা যাবে না। ঠিক 8টায় দেখতে চলবে ক্লাস। জি, আপনাকে যদি একটু দেখাই, আমার ক্লাস শুরু হয়েছে সকাল 8টা, 10টা, 12টা, 2টা, 4টা, 6টা, 8টা, 10টা নন স্টপ। ঠিক 10টায় 8টায় যাদের ক্লাস এদেরটা চেঞ্জ করেছে, এক্সচেঞ্জ। 51তম বিসিএস লাইভ বেচ 9 এবং 10 এদের গত ক্লাসে শুধু সাহিত্যটা শেষ, ব্যাকরণটা শেষ করেছি। এদের আজকে হচ্ছে লেকচার 1 লিটারেচার, বাংলা লিটারেচার। ভাবলাম যে যেহেতু সাহিত্যের ক্লাস আর ওরা অভ্যস্ত আমার সাথে, এই জন্য ওদের টাইমটা আরো 2 ঘন্টা পিছিয়ে দিল। কিন্তু আপনাদেরকে ক্লাসে এসে সেই 8টার ক্লাসে দেখলাম সব ঘুম, গভীর ঘুমে নিমগ্ন। তাহলে এদেরকে 10টায় নিয়ে গেলে 12টায় আমি 2-1 জনকে পাবো কিনা সন্দেহ আছে। হ্যাঁ, এখন আসুন, এটা ফিডব্যাক আগামী ক্লাসে খোঁজ পাবেন। আজকে আমাকে অসহযোগিতা করছেন। জি, স্যার ওই যে 101 আর 11 ওটা কেন লিখছেন? আমার নেট আটকায় গেছিল, আমি বুঝতে পারি নাই। একটা হচ্ছে 1.1। আপনি বলেন তো, তারঞ্জাত বর্ণ আছে এখানে 2টা, বর্ণের নাম 2টা কি? তারঞ্জাত বর্ণের নাম ডয়ে বিন্দু র আর ধয়ে বিন্দু র। গুড। এই যে বিন্দু এবং শূন্য বোঝানোর জন্য, শূন্যের ভিতরে ফাঁকা থাকে, বিন্দুর ভিতরে কোনো ফাঁকা থাকে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসুন একটা ভগ্নাংশ মনে রাখবেন, 8 সমস্ত 32 ভাগের 10। 32-এর উপর একটা মাত্রা আছে, পূর্ণমাত্রা বর্ণ 32টি, 8-এর মধ্যে মাত্রাটা দিলে মাঝখানে যাই, অর্ধমাত্রা 8টি, 10-এর উপর কোনো মাত্রা নাই, মাত্রাহীন বর্ণ 10টি। এবার যদি আসি ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা 26টি, স্বরবর্ণে পূর্ণমাত্রা 6টি। ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন 6টি, স্বরবর্ণে মাত্রাহীন 4টি। ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা 7টি, স্বরবর্ণে 1টি। বড় সংখ্যা ব্যঞ্জন বর্ণ 39টি। তার মধ্যে বড় বড় সংখ্যাগুলো ব্যঞ্জন আর ছোট সংখ্যাগুলো স্বর। এগুলো হচ্ছে করবেন, নোট করবেন। এখানে কি কি বর্ণ আছে? যুক্ত বর্ণ বর্গীয় জ প্লাস ইয়। এখানে আছে ইয় প্লাস বর্গীয় জ। তয়ে দন্তান্ন, তয়ের সাথে যুক্ত থাকলে তয়ে মূর্ধন্য, তয়ে ম। মূর্ধন্য স প্লাস মূর্ধন্য, ইয় প্লাস চ। নবম দশম শ্রেণীর বোর্ড বই, একটু ভালো করে পড়বেন। হয়ের পায়ে ধরলে মূর্ধন্য, হয়ের কানে ধরলে দন্তান্ন। কান মানে উপরে, পা মানে নিচে। যুক্ত বর্ণটা নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে একটু পড়ে নেবেন, নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে। এবার আসুন মাসুদ, আপনি একটু বিজ্ঞান শব্দটা বানান করবেন। মাসুদ কোন বিষয়ে পড়ালেখা করছেন? মাসুদ নাই? কে আছেন? আফরিন, আফরিন বিজ্ঞান বানান করেন। জি স্যার। বিজ্ঞানটা বানান করুন। বয়হস্যই, বয়হস্যইকারে বি, বর্গীয় জয়ে ইয়, বর্গীয় জয়ে ইয় আকার দন্তন্য। বিজ্ঞান বয়সিকারে হুম, বলুন, থামছেন কেন? সাদিয়া সুলতানা, আপনি একটু বলুন, বিজ্ঞান বানান করুন। বয়সে বর্গজয় আকার দন্তন্য। বিজ্ঞান। ব্রাহ্মণ, বয়রাপালা আকার পেট কাটা মধ্যাংশ প্লাস মধ্যাহ্ন। এই এটা পেট কে কাটছে? হ্যাঁ, পেট কে কাটছে? এই বয়রাপালা আকার ক্ষীয় মধ্যাহ্ন ব্রাহ্মণ। হয়েছে মাসুদ, স্যার? ব্রাহ্মণ বলুন। জি স্যার। বয় ঋষিকার জয় যুক্ত আকার আর ন। বিজ্ঞান। ব্রাহ্মণ,
বয় রফলা আকার হয় ম যুক্ত মূর্ধন্য। স্নান বলুন, স্নান। মাসুদ। দন্ত ছয় দন্ত স ন নয় জফলা আকার আর ন। হয়েছে। নকিব। বিজ্ঞান পদ্মা, দুটা বানান করুন। পয় রস্বই কার বি ইয় ইয় আকার মূর্ধন্য ন বিজ্ঞান। পদ্মা। প দ নফলা আকার পদ্মা। হুম, মফ 12টা বাজাইছেন, হ্যাঁ, দুইটাই 12টা বাজাইছেন। আর কারে ধরবো, যারে আনমিউট করি, দুই একজন আছে আনমিউট হয়, সেই সাথে সাথে মাইক্রোফোন বন্ধ করে দেই। কি ভয়! হ্যাঁ, কেন আপনি মাইক্রোফোন বন্ধ করেন কেন? ঘটনা কি আপনার? আপনি আপনাকে আনমিউট করেছি, আপনি মাইক্রোফোন বন্ধ করলেন কেন? হ্যাঁ, সৌদা। বিজ্ঞান জি স্যার। ব্রাহ্মণ বানান করুন। বয় হ্রস্বইকার বি বর্গীয় জ ইয় আকার বর্গীয় জ ইয় সংযুক্ত আকার দন্ত ন বিজ্ঞান। আর ব্রাহ্মণ হচ্ছে বয় রফলা আকার হয় ময় সংযুক্ত মূর্ধন্য ন ব্রাহ্মণ। তাহলে অম্লান। স্বরে ও ময় লয় সংযুক্ত আকার দন্ত ন। হয়েছে। মাতৃভাষা বাংলার গলা টিপে মাইরা ফেলাইছেন, একটা হয়নি। হ্যাঁ, বই রসিকার বি গিয় আকার দন্তন্য বিজ্ঞান। এই বর্ণের নাম হচ্ছে গিয়। গিয় আকার দন্তন্য বিজ্ঞান। বৈরফলা আকার হয়ে ম ফলা, ফলা বলা ফরজ যেখানে, মূর্ধন্য ব্রাহ্মণ। এটা হচ্ছে ক্ষীয়। ক্ষীয় মাইকার মা ক্ষমা। ক্ষীয় মাইকার মা ক্ষমা। ধরো অ ময়ে ল ফলা আকার দন্তন্য অম্লান। প দয়ে ম ফলা আকার পদ্মা। দন্ত শয়ে নফলা আকার দন্তন্য স্নান। দন্ত শয় বফলা লয়পয় সংযুক্ত স্বল্প। বৈ রসিকের বি দয় জফলা আকার বিদ্যা। গৈ রফলা হ মূর্ধন্য গ্রহণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলি ফলা। বাংলা ভাষায় ফলা আছে 6টি। মজার লবণ, ম, জ, র, ল, ব, ন। এই 6টা বর্ণের যে কোনো একটা বর্ণ যুক্ত হয়ে আসার ক্ষেত্রে যদি নিচে আসে, অবশ্যই 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 ফলা বলতে হবে। ফলার কোনো বিকল্প নেই বললে ভুল। ফলার কোনো বিকল্প নেই বললে ভুল। এবার ঠিক মতো উচ্চারণ করবেন হচ্ছে নকিব, ঠিক করে বলুন। স্যার কোনটা বলবো? সবগুলো, বিজ্ঞান। সবগুলো। সবগুলো বলুন। মাসুদ, ঠিক করে বলুন। হারাই স্যার গেছেন, বলুন, ভুল হলে আমি বলে দেবো। বয় শিকার গিয় আকার দন্ত ন হ্যাঁ, বিজ্ঞান। হয়েছে। হ্যাঁ, ভয় পাবেন না, নির্ভয়ে বলুন। তারপরে স্যার বয় রফ বয় রফলা আকার হয় ম যুক্ত মূর্ধন্য। এই হয় মই ফলা। জি স্যার, হয় ময় ফলা। তারপর স্যার ক্ষীয় ম আকার। তানি বলুন, তানি। ব ইকার গিয় আকার দন্তান্ন বিজ্ঞান। বরফলা আকার হয়ে মফলা মূর্ধন্য ব্রাহ্মণ। ক্ষীয় ময়াকার ক্ষমা। অ মলফা ম লফলা আকার দন্তান্ন মই লফলা, এটা জফলা না। লফলা বলছি জি। দন্তান্ন অম্লান। ফ দ মফলা আকার ফ দ মফলা আকার পদ্মা। দন্তাস্ব দন্তান্ন লফলা আকার না নফলা আকার দন্তান্ন স্নান। দন্তস্ব বফলা ল ফ সংযুক্ত স্বল্প। গুড। আসিফ, আসিফ জি স্যার। উচ্চারণ করুন। কোনগুলা স্যার? ওই যে অম্লান পদ্মা জি, ওগুলা জি, স্যার? জি। অম্লান স্বর ময় ল সংযুক্ত আকার দন্ত ন এই অম্লান। সংযুক্ত কই থেকে আসলো? ফলারে সংযুক্ত বানাইছেন কেন বলুন? প দয় প দয় ময় আকার হাই পদ্মা হাই
এই পদ্মা 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 মা মা এই ঠিক করে বলুন। প দয় মা সংযুক্ত আকার পদ্মা। আমার কাছে সংযুক্ত আকার, সংযুক্ত করতে কি আসছে এখানে? এতক্ষণ ধরে আমি কি পড়াইতেছি? হ্যাঁ, তানি বলুন। এই সাদিয়া, হ্যাঁ ফলা তানিয়া বলুন। হ্যাঁ সরি সাদিয়া বলুন, সাউদা বলুন। বয় রসিকার বি, গীয় আকার দন্ত ন বিজ্ঞান। বয় রফলা আকার হয় মফলা মূর্ধন্য ন ব্রাহ্মণ। ক্ষীয় ময়কারে মা ক্ষমা। তারপরে স্বরেয় ম লফলা ময় লফলা আকার দন্ত ন অম্লান। প দয় মফলা আকার পদ্মা। দন্ত স নয় মফলা আকার দন্ত ন স্নান। দন্ত স বফলা দন্ত স বফলা লয় প সংযুক্ত স্বল্প। বয় রসিকের বি, দয় জফলা আকার বিদ্যা। গয় রফলা হ মূর্ধন্য গ্রহণ। গুড। আর কি বলতে আগ্রহী? উচ্চারণ ঠিক করবেন। দেখুন ভাইবা বোর্ডে এরকম একটা দুটা বানান যদি এদিক সেদিক হয় তাহলে অবস্থা খারাপ হবে। আমি গত বছর একটা গল্প শোনাই আপনাদেরকে। একটা ছেলে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা ছেলে, সে একজন কাস্টমস ক্যাডারের কাছে গিয়ে বলছে আমি একজন সহকারী জাজ। সহকারী জাজ মানে কি? সে 6ষ্ঠ গ্রেডের কর্মকর্তা। বইলা কাস্টম অফিসারে তুমি তুমি করে অনেক বলছে, তুমি তুমি বলার সুযোগ যদিও তাদেরকে নাই, আপনি বলতে হয়। সে বলছে কি জানি, তুমি যদি আমার কাছে স্যালেন্ডার না করো তাইলে তোমার এই খবর আছে। স্যালেন্ডার, স্যালেন্ডার, এটা বলার সাথে সাথে কাস্টমস অফিস থেকে সে পুলিশ ফোন দিয়েছে যে নিশ্চিত এই লোক ভুয়া জাজ। জাজ হইতে স্যারেন্ডার শব্দটা তার সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে পড়তে হয়েছে ছাত্র জীবনে, এবং মিনিটে মিনিটে বলতে হয় স্যারেন্ডার। সে বলতেছে স্যালেন্ডার। এরপরে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর তাকে বলছে যে আপনি যে আসলে সত্যি জজ, আপনার প্রমাণ দেন। সর্বশেষ সে প্রমাণ দিতে পারে নাই। তখন কাস্টমস অফিসার বললো, এটা তখন সাথে সাথে এসে ব্রিফিং করছে যে আমি যখন দেখতে পেলাম যে এই ছেলেটা উচ্চারণের মধ্যে স্যালেন্ডার বলতেছে, তখনই আমি বুঝতে পারছি এ ভুয়া। তারা সব কাজ করে দিয়েছিল, সে যে তদবির নিয়ে গেছিল প্রায় সব কাজ করে দিয়েছে। লাস্টে স্যালেন্ডার এক শব্দের কারণে খাইছে ধরা। এবার বুঝেন উচ্চারণের ঘটনা কি, উচ্চারণের গুরুত্ব কতটুকু। আর বিসিএস ভাইবার জন্য, বিসিএস ভাইবার জন্য এই গুরুত্বটা খুব বেশি পড়বে মনে সেই দিন যেদিন ভাইবা বোর্ডে যাবেন। একটা দুটো উচ্চারণ কি জিনিস, রেজাল্ট কখন কিভাবে আসে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমি সবাইকে ওপেন করে দিচ্ছি, কথা বলতে পারেন 1 মিনিট। একটা প্রশ্ন হচ্ছে জি স্যার, ফলা তো সর্বদা নিচে বসে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ল উপরে আর প নিচে স্বল্প। তাহলে তাহলে এটা ফলানা তো, আমি বলছি নিচে আসতে হবে। মুন্সি মহিষ্কার মুখ দন্তান নয়শয় সংযুক্ত রসিকার, ওখানে তো ফলা বলা যাবে না। তাহলে এটা কি যুক্তবর্ণ? অবশ্যই যুক্ত বর্ণ। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনাদের কি আজকে প্রথম ক্লাস? এই কোর্সে আর কোনো ক্লাস হয় নাই? বেসিক ক্লাস হয়েছিল স্যার 2টা। মূল ক্লাস কোনো, আজকে প্রথম মূল ক্লাস? জি স্যার আজকে। স্যার ও আচ্ছা, বুঝতে পারছি। স্যার জি তয় দন্তিয়ানোর ক্ষেত্রে তর নিচে রেফ হলো না কেন স্যার? কি কি আপনার এখানে স্ক্রিনে দেওয়া আছে তয় দন্তিয়ানো। এখানে ভুল আছে, এখানে হর্ষন্ত দিতে হবে। সব যুক্ত বর্ণের প্রথম অংশ নিচে হর্ষন্ত দিতে হবে। এটাই চাচ্ছিলাম, দেখি আপনারা কেউ প্রশ্নটা করেন কিনা, খেয়াল রাখবেন এই বিষয়গুলো। হসন্ত বলবো না হলন্ত বলবো? জি, ওইটাকে হসন্ত বলবো না হলন্ত বলবো? হসন্ত হলন্ত তার দুইটাই নাম আছে। হসন্ত অপর নাম হচ্ছে হলন্ত। কারো কোনো প্রশ্ন নাই? স্যার এখানে তো বর্গীয় জ ইয় সংযুক্ত হয়েছে, তার নাম হচ্ছে ঘিয়। এখানে কি আর কোনোটার এরকম কোনো নাম আছে? না ক্ষীয় না, খিয়ার নাম আছে ওই যে আরেকটা, কোনগুলোর কোনো মধ্যে নাম নেই। না। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, এখন আসুন আমরা একটু সামনে আগাই। এরপরে যে অংশটুকু এটা একটু বোঝার চেষ্টা করুন। এরপরে কি আছে, বাকি যে অংশগুলো আছে এগুলো আপনারা নিজেরা পড়লেও হবে। বাংলা ভাষার লিপি আসছে প্রাচীন লিপি, ভারতীয় লিপি থেকে। ভারতীয় লিপির দুইটা পার্ট ছিল, একটা ব্রাহ্মী আর একটা খরুষ্টি। ব্রাহ্মী মানে বাম দিক থেকে লেখা হয়, আর খরুষ্টি মানে ডান দিক থেকে লেখা হয়। যে সমস্ত ভাষা বাম দিক থেকে লেখা হয়, যেমন বাংলা, এটা ব্রাহ্মী। আর
আর ডান দিক থেকে যে সমস্ত ভাষা লেখা হয় সেগুলো খরুষ্টির অন্তর্ভুক্ত। আপনার পরীক্ষায় আসবে বাংলা লিপিটা কোন লিপি থেকে আসছে? ভারতীয়। ভারতীয়র কোন লিপি থেকে আসছে? ব্রাহ্মী। ব্রাহ্মীর কোন লিপি? ব্রাহ্মীর 3টা পার্ট ছিল, একটা সারদা, একটা নাগর, একটা কুটিল। সারদা মানে হচ্ছে পশ্চিম ভারতের পশ্চিম অংশের লিপি, নাগর মানে হচ্ছে ভারতের মধ্য ভারত, আর কুটিল মানে হচ্ছে পূর্ব ভারত। কুটিল মানে হচ্ছে পূর্ব ভারত। কুটিল মানে হচ্ছে পূর্ব ভারত। পূর্ব ভারতের লিপিকে বলি কুটিল লিপি। আপনার দরকার বাংলা লিপি কোথা থেকে আসছে? কুটিল, কুটিল ব্রাহ্মী, ব্রাহ্মী ভারতী। আমরা যে মনের ভাব প্রকাশ করে লিখি এবং বলে, এটাকে বলে রীতি। এই রীতিটা 2 প্রকার, একটা লৈখিক, একটা মৌখিক। যেটা মুখে বলি সেটা 2 প্রকার, যেটা লিখে দেই সেটাও 2 প্রকার। যেটা লিখে দেই সেটা হচ্ছে সাধু এবং চলিত, যেটা মুখে বলি সেটা হচ্ছে চলিত আর আঞ্চলিক। আঞ্চলিকটা কি? নোয়াখালীর মানুষ পানিকে কি বলে? হুম, পানিকে বলে হানি। ময়মনসিংহের মানুষ ঢাকাকে বলে ডাহা। রংপুরের মানুষ রংপুরকে বলে অংপুর। এগুলো আঞ্চলিক। সাধু আর চলিত ভাষার পার্থক্য, একটা হচ্ছে ব্যাকরণ নিয়ম, নিয়ম মেনে চলে ব্যাকরণের, গুরুগম্ভীর, আর একটা সরল, একটা মন্থর, একটা সাবলীল, সুনিয়ন্ত্রিত, পরিবর্তনশীল। একটা লেখার রূপ আছে, একটা লেখা বলা, দুইটাই যায়। এখানে পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষায়। কার কার? ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ। করিল সংক্ষিপ্ত করলু, তাহারা সংক্ষিপ্ত তারা, হইতে সংক্ষিপ্ত হতে, হইতে সংক্ষিপ্ত হতে, হইতে সংক্ষিপ্ত হতে, হইতে সংক্ষিপ্ত হতে। তাহলে দেখুন, এটা নিজেরা পড়বেন। বন্য, বনু, জুতা, জুতো, এটার ফন্ট কি, এটা নিজেদের কাজ। এরপরে আসুন, আমাদের এই বাংলা ভাষার টোটাল ব্যাকরণটা মৌলিক বিষয় 4টা: ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব। যে সমস্ত অধ্যায় ধ্বনি নিয়ে কাজ করে, ধ্বনি, ধ্বনি পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান, এগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি, যুক্তবর্ণ, শব্দ তৈরি করতে করি, সমাস, কারক, প্রত্যয়, উপসর্গ, এগুলো শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যের মাধ্যমে নির্ধারণ করি বাক্য প্রকরণ, বাক্য রূপান্তর, বাক্য পরিবর্তন, পদক্রম, বাক্য সংযোজন, বাক্য বিয়োজন, কারক বাক্য ছাড়া বের করা যায় না, জ্যোতিচিহ্ন বাক্য ছাড়া বের করা যায় না, এগুলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দের অর্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, মুখ্যার্থ, গৌণার্থ, যত অর্থ আছে সব অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে যদি আসি বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল পৃথিবীর প্রাচীনতম ভাষা ইন্দো ইউরোপীয় থেকে। প্রাচীনকালে যীশুখ্রিস্টের জন্মের আরো 5000 বছর পূর্বে এশিয়া এবং ইউরোপ মৈনরে, অর্থাৎ ইউরেশিয়া নামক একটা অঞ্চল আছে তুরস্কে, ইস্তাম্বুল, এই শহরে একটা জাতি বাস করত। তাদের এখানে যখন জনসংখ্যা বেড়ে গেল, 2টা ভাগে বিভক্ত হলো। একটা চলে গেল ইউরোপ, ইউরোপ তার ভাষা ক্যান্তম, ক্যান্তমের 2টা ভাষা এশিয়াতে ছিল, এটা 43তম বিসিএস আসছে। এই 2টা ভাষা আজকে থেকে 1500 বছর আগে থেকে মৃত, বর্তমানে এটা প্রচলিত না। আর এশিয়ার দিকে যে ভাষাটা আসছে তার নাম শতম। শতমের প্রধানত 4টা পার্ট ছিল: আলবানীয়, আরবানীয়, বালতুস্লাভীয়, আর্য। আর্যর পার্ট কি ছিল? দারদীয়, ইরানীয়, ভারতীয়, 3টা পার্ট ছিল। ভারতীয় থেকে আসছে প্রাচীন ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় আর্য থেকে প্রাচীন প্রাচ্য, প্রাচীন প্রাচ্য থেকে প্রাচীন ভারতীয় কথ্য আর্য, এটা থেকে প্রাচীন প্রাচ্য। প্রাচীন প্রাচ্য থেকে আসছে প্রাকৃত, প্রাকৃত থেকে আসছে 5টা, খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ রাখতেই হবে। শ্রীলঙ্কার ভাষা সিংহলী প্রাকৃত, মাগধী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত, মহারাষ্ট্রের ভাষা মহারাষ্ট্রী প্রাকৃত। এরপরে বাংলা এবং তৎ সংশ্লিষ্ট এলাকার ভাষা গড়িয়া প্রাকৃত। পরীক্ষা আসবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মতে বাংলা ভাষার উৎপত্তি কত সালে? 650 সালে। কোন ভাষা থেকে? কোরিয়া প্রাকৃত। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্য, বাংলা ভাষার উৎপত্তি কত সালে, কত খ্রিস্টাব্দে? 950 খ্রিস্টাব্দে, 10ম শতাব্দীতে। কোন ভাষা থেকে? মাগধী প্রাকৃত ভাষা থেকে। মাগধী প্রাকৃত ভাষা থেকে। গৌড়ীয় প্রাকৃত থেকে আসছে, লাল লাল মার্কগুলো পড়ুন। গৌড়ীয় অপভ্রংশ, গৌড়ীয় অপভ্রংশ থেকে আসছে 3টা: প্রাচীন ওড়িয়া, বিহারি ও বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপীর ভাষা 2টা, বাংলা এবং অসমীয়া। একই ভাষা থেকে একাধিক ভাষার জন্ম হলে তাকে আমরা বলি ভগ্নী সম্পর্কিত ভাষা। ভগ্নী সম্পর্কিত ভাষা, কারণ ভাষাগুলো স্ত্রীবাচক শব্দ, যেহেতু একই মায়ের সন্তান 2জন, তাই ভগ্নী। কোনটার ঊর্ধ্বতন ভাষা কি, কোনটার অধস্তন ভাষা কি, এটা আপনাকে একটু পড়তে হবে। কোন ভাষার ঊর্ধ্বতন ভাষা কি,
অধস্তন ভাষা কি? এখন আমরা যাব এই অধ্যায় থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলি, যেগুলো পড়েছেন এক নজরে উত্তর দেখে চলে আসবেন। এরপরে আমরা আপনাদের প্রশ্ন সলিউশনে যাব। দেখেন মনে পড়ে কিনা। 2 সেকেন্ড সময় দিচ্ছি আমি, 2 থেকে 5 সেকেন্ড, 5 সেকেন্ড করে দিই। মনে পড়ে কিনা, লিখতেও হবে না, বলতেও হবে না, খালি দেখুন যে এই অধ্যায়গুলোতে বিসিএস এইভাবে প্রশ্ন এসেছিল, এই টাইপের প্রশ্নই আপনার এখানে আসবে পরবর্তীতে, এই টাইপের প্রশ্নই আপনার এখানে আসবে পরবর্তীতে। সম্মুখ, উচ্চ মধ্য, সম্মুখ, উচ্চ মধ্য, সম্মুখ। এখন বলুন এখানে যুক্ত বর্ণ কি? হ প্লাস ম, ব্রাহ্মণ, হয় ম ফলা। কি আছে? নিম্ন বিবৃত স্বরধ্বনি, এদিক দিয়ে নিম্ন, ওদিক দিয়ে বিবৃত আ। ব্যঞ্জনধ্বনি সংক্ষিপ্ত রূপকে কি বলি? ফলা। ফলা আছে 6টি, মজার লবণ। আসছো, থ্যাংক ইউ। এখানে একটা গল্প শোনাতে চাইছিলাম, একটু গল্পটা শোনেন। যতগুলো লাইন পড়বো সব বিসিএস প্রশ্ন। 1947 সাল বাংলাদেশ স্বাধীন হলো পাকিস্তানের নামে 14 আগস্ট। 15 আগস্ট স্বাধীন হলো ভারত। 2 সেপ্টেম্বর আমরা পাকিস্তানের বিরোধিতা শুরু করলাম। 2 সেপ্টেম্বর 1947 তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করা হলো। এই একটা লাইন থেকে বিসিএস এর প্রশ্ন আসছে 11টা বাংলাদেশ বিষয়গুলি। তমদ্দুন মজলিস কত সালে, কে, কখন, কোথায়, উনি কোন ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন, এই টাইপের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কাসেম স্যার তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেছিলেন 2 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর এখান থেকে একটা পুস্তিকা প্রকাশ করা হয়েছিল, লিখছেন আবুল মনসুর আহমেদ। পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, বাংলা না উর্দু? পাকিস্তান আমাদের রাষ্ট্রভাষা বাংলা করতে চায়নি। 1948 সাল 23 ফেব্রুয়ারি কুমিল্লার সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ বাবু তিনি বলেছিলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা যখন ইংরেজি এবং উর্দুর প্রস্তাব করে বাংলার কথাও সবাই হাততালি দেয়, হেসে হেসে ওনাকে অপমান করে, উনি ওয়াক আউট করেন 11 মার্চ। এরপর ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে আবুল কাসেম স্যারের সাথে কথা বললে আবুল কাসেম স্যার 11 মার্চ একটা বিক্ষোভ ডাকেন। এর আগে একটা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে, এটা বিসিএস ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। ছাত্র সংগ্রাম পরিষদ ভাষা আন্দোলনের জন্য 4 বার করা হয়। এই ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে 11 মার্চ সর্বপ্রথম পাকিস্তান নামক ভূখণ্ডের পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষার দাবিতে মোহাম্মদ আলী জিন্নার বিপক্ষে স্লোগান দেয়। মোহাম্মদ আলী জিন্নাকে কুৎসিত শব্দ বলে সর্বপ্রথম স্লোগান। এর আগে কখনো এই ভূখণ্ডে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেয়নি। 11 মার্চ 1948 পুলিশ ওই দিন লাঠি পেটা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে 75 জন ছেলেকে ধরে জেলে নিয়ে যায়। ভালো করে বুঝুন। এই কারণে 1948 থেকে 1952 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের ভাষা দিবস ছিল 11 মার্চ। এটা 42তম বিসিএস আসছে এই প্রশ্নটা। ভাষা দিবস কত তারিখ ছিল? 11 মার্চ। যদি 21 ফেব্রুয়ারিতে ছেলেগুলো না মরতো, আজকে আমরা ভাষা দিবস পালন করতাম 11 মার্চ। 21 মার্চ মোহাম্মদ আলী জিন্না রেসকোর্স ময়দানে এসে বলল, উর্দু উইল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সে একই কথা বলেছিল। তখন হট্টগোল শুরু হয়। একই কথা যখন বলছিল তখন ওখানে সমাবর্তনের মঞ্চে উপবিষ্ট ছেলেরা নো নো বলে চিল্লানো দিয়ে ওঠে, পুরো মঞ্চ কেঁপে ওঠে। কেউ একজন অতি উৎসাহী একটা চেয়ার সামনে ছড়ে মারলে বেটা দেয় দৌড়। পিছনে দৌড়ে আসলেন বর্তমান হাউস বাংলা একাডেমিতে। তার সাথে আসলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী মোতায়ের হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক, আবুল মনসুর আহমেদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বললেন, আপনি কেন বাংলাকে রাষ্ট্রভাষা করবেন না? উনি উত্তর দিল, আমি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্রের রাষ্ট্রভাষা কখনো হিন্দুয়ানি হতে পারে না। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, বাংলা হিন্দুয়ানি কি করে হলো? তখন উনি উত্তর দিল, অং, অহ, রস্বলি, দীর্ঘলি এগুলো সংস্কৃত থেকে আসছে, সংস্কৃত মুক্ত করুন, তাহলে বাংলাকে রাষ্ট্রভাষা করুন। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলিম যতটা সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি। এটাও বিসিএস এর প্রশ্ন। এই উক্তিটা কে করেছেন? বাঙালিয়ানের পক্ষে আপনি হিন্দু বা মুসলিম দ্বারা আলাদা করতে পারবেন। প্রয়োজনে সংস্কৃত থেকে আরো কিছু শব্দ আমদানি করা হবে, তবু কোনো একটা শব্দ রপ্তানি করা হবে। তখন তিনি রসগীতা করে বলেছিলেন, তাহলে উর্দুকে কেন রাষ্ট্রভাষা করবেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন, উর্দু ভাষা আরবি ভাষার সাথে মিল আছে, তাই উর্দুকে আমরা রাষ্ট্রভাষা করব।
এই কথা বলেছিলেন। 1949 সালে মাওলানা আকরাম খাঁকে প্রদান করে 17 সদস্য বিশিষ্ট রাষ্ট্রভাষা সংস্কার কমিটি করা হয়। সেখানে বলা হয়েছিল বাংলাকে লিখতে হবে আরবি বা উর্দু ভাষায়। দুটা মতামত ছিল। মাওলানা আকরাম খাঁর আগে খুব এক থাপ্পড় মেরেছিল, টেবিল ভেঙে গেছে। ওই মঞ্চে সবাই ভয় পেয়ে যে চলে গেছে তো গেছেই, আর কোনোদিন এইভাবে রাষ্ট্রভাষা নিয়ে তারা কথা বলেনি। এরপরে করেছে আমাদের সাথে পুরোটাই প্রতারণা। প্রতারণার এক পর্যায়ে আমরা দেখতে পাই 1952 সাল ভাষা আন্দোলনের এই কাহিনী। 1952 সালের ভাষা আন্দোলনের এই কাহিনীটা আমরা প্রতারণার একটা পর্যায়ে দেখতে পাই। আমাদের ছেলেগুলো শহীদ হলে পরবর্তীতে ওই 11ই মার্চ যে ভাষা দিবস পালন করা হতো, সেই তারিখটাকে চেঞ্জ করে আমরা এখন 21শে ফেব্রুয়ারিকে আমাদের মাতৃভাষা দিবস হিসেবে পালন করি এবং আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে এসেছি। যাই হোক, আমি সংক্ষেপে আলোচনা করলাম। এখান থেকে যা গল্পটা বলেছে, এই গল্পের মূল নির্দেশ পাবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের একটা বই আছে, বাংলা ভাষার ইতিবৃত্ত। এই বইটা পড়লে আপনি কাহিনীটা জানতে পারবেন। বিস্তারিত জানার জন্য রেফারেন্স দিয়ে দিলাম, বাংলা ভাষার ইতিবৃত্ত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। পরবর্তীতে যখন বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দিল পাকিস্তানের সংবিধানে, ঠিক তার পরের বছর 1955 সালে বাংলা একাডেমি গঠন করা হয়। সেই বাংলা একাডেমি থেকে আস্তে 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 করে কিছু শব্দ বর্ণ সংযোজন ও বিয়োজন করে আমাদের আজকের এই বাংলা ভাষা এই বর্ণগুলোতে নিয়ে আসা হয়। বাংলা একাডেমির পরবর্তী প্ল্যান হচ্ছে ওই দীর্ঘ ই, দীর্ঘ উ এবং হ্রস্ব ঋ, এই তিনটা বর্ণকে উঠিয়ে দিয়ে বাংলাকে সংস্কৃত মুক্ত করবে। এটা হতে পারে আরো 8, 10, 15, 20 বছরের মধ্যে। আপনি দেখবেন 1992 সালে তারা কাজ শুরু করেছে, যেখানে রসই বা দীর্ঘই দুটাই লেখা যায়, সেখানে একটা লিখতে লিখতে অভ্যস্ত হয়েছে আমরা রসই। এরপরে আস্তে করে দীর্ঘইকে উঠিয়ে দিবে, যেমনি করে হ্রস্ব লিকে উঠাইছে, দীর্ঘ লিকে উঠাইছে, দীর্ঘ রিকে উঠিয়েছে। সবাইকে অবমুক্ত করে দিয়েছি। কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলুন। আমি স্যার একটা প্রশ্ন ছিল। বলুন বলুন বলুন। স্যার পার্শ্বিক ল ওটা কি আমাদের মুখস্থ রাখতে হবে নাকি বোঝার কিছু আছে? পার্শ্বিক বর্ণ ল ওটা কোন শব্দটা? পার্শ্বিক বর্ণ ল আপনার ধ্বনীয় বর্ণের ভিতরে রয়েছে। আসলে আমার এখানে কি নেট স্লো কিনা আমি আসলে বুঝতেছি না। অন্য কেউ বুঝাইতে পারবেন উনি কি বলছে আসলে? পার্শ্বিক বর্ণের কথা বলতে ল ল কথা বলছে। ও পার্শ্বিক হ্যাঁ ধ্বনি ল, এটা বুঝবেন। জিহ্বার ডগাটা সামনের দিকে আসে, দুই পাশ দিয়ে বাতাস বের হয়, তাই এটাকে বলি পার্শ্বিক ধ্বনি। আমি আপনাদের বেঁচে একটা কমপ্লেন পেয়েছি আমার নামে, আমি এটা একটু শুধরাচ্ছি। একজন কমেন্ট লিখছেন, স্যার আপনার কথা অনেক দ্রুত হয়, আমরা বুঝতে পারছি না, আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমার কথা কি এতটাই দ্রুত যে বোঝা যায় না? না স্যার বোঝা যায় তো, না স্যার, ক্লিয়ার একদম। বোঝা যায়। আমি আচ্ছা ছাত্র আপনার জীবনে ক্লাস স্যার রেকর্ডেড ক্লাসে স্যার 1.25 স্পিড দিয়ে দেখি স্যার, 1.2 25 স্পিডে দেখি স্যার রেকর্ড ক্লাস। তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই, আমার কিছু দোষ আছে, আমি একটু স্বীকার করছি, আত্মস্বীকৃতি দিচ্ছি। সেটা হচ্ছে ছাত্র জীবনে সময় টিভিতে অনেকদিন সংবাদ উপস্থাপনা করেছি, বিদায় এই শব্দের এই অভ্যাসটা আমার দ্রুত হয়ে গেছে। আমি চেষ্টা করি, আমি মাঝে মাঝে বুঝতে পারি যে আমার শব্দের স্পিড অনেক বেশি, তখন স্বেচ্ছায় স্বজ্ঞানে থামানোর চেষ্টা করি। তবে আমার বিশ্বাস, যেহেতু সংবাদ পড়তে পেরেছি, তার মানে বুঝতে পারবেন, এতটুকু আমার বিশ্বাস। আর এতটা দ্রুত বলি নাই, লাস্টে গল্পটা দ্রুত বলেছি, এটার দরকার নাই, এটা শুধু জানার জন্য। যখন আপনি বাংলাদেশ বিষয়াবলী পড়বেন, প্রিলি এবং লিখিত দুইটা পরীক্ষার প্রস্তুতি নেবেন, তখন এই যে শব্দগুলো বলছি একটা একটা করে আপনার মনে হবে ওই দিন স্যার প্রত্যেকটা। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার বলুন। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার সাহিত্যের ইতিবৃত্ত, এই যে এগুলা স্যার উল্টাপাল্টা হয়ে যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শহীদ কুমার চট্টোপাধ্যায়, মোহাম্মদ আব্দুল হাই, এটা মানে মনে রাখার কোনো কি সহজ টেকনিক আছে স্যার? জি জি না, কোনো সহজ টেকনিক নাই। নিজের মতো করে রিভিশন দিবেন, বারবার পড়বেন, সম্ভব হলে ভিতর থেকে কিছু পড়ে নেবেন, তাহলেই সহজ হবে। আচ্ছা। কি মানে মঞ্জর? মন্থর, মন্থর মানে স্লো, আস্তে আস্তে, ধীরে ধীরে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার বলুন। বাংলা একাডেমি কেন স্যার বাংলাকে সংস্কৃত মুক্ত করতে চায়? আপনি কি হিন্দু ধর্মের না ইসলাম ধর্মের? স্যার হিন্দু ধর্মের। আচ্ছা, এখন দেখুন, বাংলাদেশে বাংলা একাডেমি এবং পশ্চিমবঙ্গের বাংলা আকাদেমি দুটার এক ধারণা। এটার ঘটনা হচ্ছে, ওই যে বাংলাকে একটা ব্লেম দেওয়া হয়েছিল, বাংলা সংস্কৃত থেকে আসছে। আসলে বাংলা ভাষা কখনোই কোনো কালে সংস্কৃত থেকে আসেনি। আপনি ইন্দো ইউরোপ থেকে শুরু করে যখন প্রাকৃত এবং সংস্কৃতের মধ্যে দেখবেন, তখন দেখবেন বাংলা আলাদা একটা স্বনির্ভর ভাষা।
আর সংস্কৃত বর্তমান পৃথিবীর বুকে কোনো মানুষের মুখের ভাষা না, এটা একটা মৃত ভাষা। বইয়ের ভাষা আছে, আপনাদের হিন্দু ধর্মের ধর্মীয় ভাষা, কিন্তু এটা মৃত। এটা কিন্তু মানুষ সংস্কৃত তো এখন আর কথা বললে না। ওই যে সংস্কৃত থেকে আসে নাই, বাংলাকে ব্লেম দেওয়া হতো বাংলা সংস্কৃত ভাষা থেকে আসছে, ওইটার প্রভাব মুক্ত করার জন্য এই বিষয়টাকে তারা এটা চাচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওকে, এখন আসুন, আমি কেন ধর্ম জিজ্ঞাসা করছি, নাহলে আপনি এটা ক্লিয়ারেন্স পাবেন না। এখন আসুন, আর কারো কোনো প্রশ্ন? স্যার আমার একটা কোশ্চেন আছে জি স্যার। ওই স্যার। যে স্যার যুক্ত বর্ণে স্যার, ওই যে প্রথম বর্ণে স্যার হসন্ত দেওয়াটা কি স্যার একবারে গুরুত্বপূর্ণ স্যার? অবশ্যই অবশ্যই দিতে হবে, কারণ ওইখানে একটা লিন বর্ণ আছে, লিন বর্ণ দুইটা যুক্তের মধ্যে ছিল না। নকিব, আর ব্লেম দিয়েন না আমার নামে, হ্যাঁ, আর ব্লেম দিয়েন না। হ্যাঁ নকিব, কথা বলেন। হারাই গেছে এখন। স্যার সত্য স্যার। হ্যাঁ বলুন, আমার কথা কি বুঝতে পারেন নাই? স্যার বুঝছি, তবে একটু স্লো হলে আমাদের লেভেলটা একটু লো আর কি। এই কতগুলো টপিকস আমার মাথায় ঢুকাইছে, আপনি একবার কল্পনা করেন তো। আর ধ্বনি বর্ণ যদি আমি ব্যাখ্যা সহ বিশ্লেষণ না করতাম, শুধু স্লাইড টেনে যেতাম, তাহলে আমি নিজেও পড়াতে পারতাম। কিন্তু আসলে ওইটা পড়িয়ে তো লাভ নাই, এখন তার প্রশ্ন ওভাবে আসছে না। আমি যদি আপনাকে বারবার প্রশ্ন না দেখাতাম, আমি লাস্ট মোমেন্টে শুধু প্রশ্ন দেখাতাম, এই দেখেন এইভাবে আসছে, তাহলে আমি অন্তত আরো 7-8 মিনিট সময় বেশি পেতাম। আপনাদেরকে প্রশ্নগুলো জিজ্ঞাসা না করতাম, আরো 5-7 মিনিট সময় সেভ করতে পারতাম। কিন্তু আমি এটা করিনি। আমাদেরকে বাংলাদেশ সরকার একটা ট্রেনিং দিয়েছিল প্যাডাগজির উপর। গল্পটা শোনাই। একজন মাথাপিছু একজন শিক্ষকের পিছনে প্রায় 3.5 লক্ষ টাকা গেছে। 20 দিনের একটা ট্রেনিং। এখানকার একটা বিষয় ছিল, যেহেতু আমি একটা সরকারি ট্রেনিং প্রাপ্ত একজন শিক্ষক, আমি যা পড়াচ্ছি সেটা যদি আমার স্টুডেন্ট না বোঝে, সেই পড়া কোনো পড়ানোর মধ্যে পড়ে না। আমি যেটা পড়াচ্ছি যদি আপনাকে ধরাইতেই না পারে আমি এইটা এই জন্য পড়াতে যাচ্ছি, তাহলে তো এটা বলে লাভ নেই। আমি পারি, টানা পড়াই দিয়ে গেলাম, লাস্টে স্লাইড টেনে আপনাকে দেখালাম যেভাবে প্রশ্ন আসে। আমি প্রথম স্লাইডটা পড়িয়ে 2টা প্রশ্ন দেখিয়েছিলাম, ধ্বনি এবং বর্ণ, এই 2টা প্রশ্ন সংজ্ঞাটা কি, পার্থক্যটা কি। আমি তো ওখানে সময় নষ্ট হয়েছে, না হলে আমি আরো স্লো পড়াতে পারতাম। আগামী ক্লাস থেকে এটা আর হবে না। হ্যাঁ, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যাই হোক, স্যার আজকের ক্লাসটা রেকর্ডটা দেখে নেবেন। জি স্যার। আপনাকে ভালোবেসে এই না বিষয়টা স্যার, উপস্থাপন ওইটাই করছি ঠিক আর কি। আছে স্যার, যে এই 11 শোনেন, কোনো শেষ সমস্যা করে হয়নি। 2টা প্রশ্ন দেখানো, এটা বিষয় না, আমি ওটা বুঝতে আরো মাথার ভিতরে আরো ভালোভাবে ঢুকে যায় স্যার। যে একটা আমি অধ্যায় শেষ এটাই করে চাচ্ছি। প্রশ্ন দেখলে ওটা আরো ভালোভাবে ঢুকে যায়। জি, এই ট্রেনিং থেকে আমরা সম্মানী পেয়েছি প্রায় 2 লক্ষ টাকা 20 দিনে। কল্পনা করতে পারেন যে 2 লক্ষ টাকা পাওয়া 20 দিনে, চাকরির বাইরে, বেতনের বাইরে, এটা অতিরিক্ত সরকারি টাকা। 2 লক্ষ টাকা পাওয়া, একটা প্যাডাগজি ট্রেনিং করে এটাতে পাশ করতে হয়েছে, ফেল করলে আবার টাকা নাই। আপনি এই যে বিসিএসটা পাশ করেন, পাশ করলে বুঝবেন কত ট্রেনিং এ যে যাবেন। ট্রেনিং মানে শ্বশুর বাড়ি, বিয়ে করলেও শ্বশুর বাড়ি, বিয়ে না করলেও শ্বশুর বাড়ি। কেন, এটা একটু বলে এরপরে ক্লাসটা শেষ করি, বাচ্চা পোলাপান একটু আগ্রহ থাকুক। ট্রেনিং এ যাবেন, যে ট্রেনিং এ যান, সকালবেলায় ঘুম থেকে উঠে পিটি করাবে, ফিট, ছেলে মেয়ে সব, এরপরে নাস্তা, ভিআইপি নাস্তা। তবে যদি কোনো বেচে হিন্দু স্টুডেন্ট থাকে, সেখানে গরুর মাংস এলাও না, খাসি, মুরগি বা আদার্স। যদি আপনার ডায়াবেটিক্স বা অন্য কোনো প্রবলেম থাকে, তাহলে আপনি নির্ধারিত খাবার বলে দিতে পারবেন মেনু। সকালবেলায় দেবে খিচুড়ি, ভিআইপি খিচুড়ি। বর্তমান বাজারে ঢাকায় কিনতে গেলে 4 থেকে 500 টাকা লাগবে। সেই বিশাল খাসির পিস বা মুরগির পিস, খাওয়া দাওয়া শেষ করছেন, কফি আনলিমিটেড। এরপরে আপনি যাবেন ক্লাসে, সকাল 8টার মধ্যে ক্লাস, 10টা 10:30টার মধ্যে ব্রেক দেবে, কফি প্লাস এখানে দিবে ফল ফ্রুট। আবার দেখুন, এর সাথে একটু ভাজা পোড়া কিছু একটা দিবে। এরপরে আপনার 12:30টার দিকে প্রেয়ার ব্রেক, খাবারের ব্রেক 2টার সময়। এখানে খাবার খাবেন একবারে। একটা নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে যা যা খাওয়া যায় সব, আর যারা বিয়ে করেন না, এদেরকে তো এর বেশি আর বোঝানো সম্ভব না। মানে এখানে সর্বোচ্চ কোয়ালিটির, আপনি প্রথম 2-3 দিন খুব খাবেন, এরপরে আর খেতে পারবেন না। শেষ করলো, 2টায় ক্লাসে ঢুকলেন, 4টায় ব্রেক বা 4:30টায় ব্রেক, এটা সিজনের উপর, আসরের নামাজের আগে আগে। এখানে গিয়ে দেখবেন মোগলাই বা পরোটা এই টাইপের খুব ভিআইপি কিছু ভাজা পোড়া আছে, প্লাস কফি। দুপুরে যে খাবার খাইছেন এটাই তো শেষ হয় নাই, তাও আপনি খাইছেন, কারণ ফ্রিতে দিচ্ছে, খাওয়া তো লাগবে। অথবা ফল ফ্রুট, 2টা থেকে 1টা। সকালে ফল থাকলে বিকালে ভাজা, সকালে ভাজা পোড়া থাকলে বিকালে ফল ফ্রুট। এরপর আবার সন্ধ্যার আগে ক্লাস শেষ, অথবা সন্ধ্যার পরেও ক্লাস থাকতে পারে, এটা ট্রেনিং এর উপর নির্ভর করে। রাত 8টা থেকে 9:30টার মধ্যে দুপুরের খাবার, রাত্রের খাবার। এখানেও খুব ভারী খাবার দেবে, এই খাবার এনার্জি আর থাকে না। 2-4 জন ভালো খাদ্যক ছাড়া এটা কেউ পারবে না। প্রত্যেক দিনের মেনু এটা। লাস্টের 3-4 দিন কি করবে,
সবাই চিন্তা করবে ফল ফ্রুট যা দেবে এইটা আর খাওয়া যাবে না, ব্যাগ বড়। কারণ বাড়িতে আমার প্রিয়জন স্ত্রী আছে, বাচ্চা আছে, মা আছে, অমুক আছে, তমুক আছে। এখন ব্যাগ বেরা নিয়ে আসো, যা ব্যাগে সংরক্ষণ করা যায়। লাস্টের 3 দিন আমি কাউরে ফল খাইতে দেখি নাই, কারণ খাওয়া যায় না তখন, খাইতে খাইতে এই অবস্থা। তাহলে বুঝেন, এই জন্য আমি আপনাকে বারবার চেষ্টা করছি যে আপনি বুঝছেন কিনা, কতটুকু বুঝছেন, এটা বারবার জানার জন্য। যাই হোক, আগামী ক্লাসে আপনারা একটা বই সাথে রাখবেন, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড বই, পুরাতনটা, পুরাতন বইটা পড়বেন। মনির চৌধুরী, স্যার বাধ্যতামূলক। জি, সিলেবাস ডাউনলোড করতে গেছি, তখন এক এক জায়গায় এক এক অপশন আছে, এক এক অপশন নাই। তখন তো আমি একটাও ডাউনলোড করি নাই, কোনটা সত্য? ডাউনলোড করে আগামী ক্লাসে আমার কমেন্টে পাঠিয়ে দেবেন, আমি দেখে আপনাকে বলে দেবো। স্যার, একটার মধ্যে দেখলাম কারক নাই, আরেকটার মধ্যে কারক আছে। না, কারক বিসিএস এর সিলেবাসে নাই, কিন্তু কারক থেকে প্রশ্ন আসে, স্যার, বুঝছেন? ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে আগামী ক্লাসে আমরা করবো ধ্বনি পরিবর্তন, অক্ষর। বোর্ড বইটার সাথে রাখবেন সবাই। সম্ভব হলে আপনাদেরকে একটা রেকর্ড ক্লাস দেওয়া আছে, ওইটা দেখে নেবেন। ওইটার এটার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্যটা হচ্ছে যে আপনি এখানে কথা বলতে পারছেন আর ওখানে কথা বলতে পারতেছেন না, এতটুকুই পার্থক্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Recording stopped.